আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে কথা বলে থাকি স্পেশালি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে। আমরা খুব স্বপ্ন দেখেছিলাম আপনার 5th of August, যে জুলাই আন্দোলন হয়েছিল, 16 বছর নির্যাতিত হয়েছিলাম, নিপীড়িত হয়েছিলাম, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। আমরা দেখেছিলাম বিশ্বজিৎ হত্যাকাণ্ড, আমরা দেখেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরি, আমরা দেখেছিলাম সন্তানের সামনে মাকে রেপ করা হয়েছিল, আমরা দেখেছিলাম অনেক অরাজকতা, আমরা দেখেছিলাম ওরিয়েন্টাল ব্যাংকের কথা, আমরা আরও অনেক কিছু দেখেছিলাম। তাই স্বপ্ন দেখেছিলাম যে আফটার 5th of August বাংলাদেশে অরাজকতা থাকবে না, বাংলাদেশে অবিচার থাকবে না, অন্যায় থাকবে না, বিশ্বজিৎদের মতো করে আর কাউকে হেসে হেসে হত্যা করবে না। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল, বাস্তবে পরিণত হলো না। প্রিয় দর্শক, খুব মর্মাহত, খুব মর্মান্তিক একটা বিষয় গত কয়েকদিন আগে মিটফোর্ডে আমরা দেখেছিলাম। মানুষ কতটুকু পশুতে পরিণত হলে একটা মানুষকে এইভাবে হত্যা করেছিল। আমরা 28শে অগাস্ট লগি বৈঠার কথা মনে আছে আমার, মনে হয় আপনাদের, যে মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও নৃত্য করেছিল মৃত ব্যক্তির দেহের উপরে। সেম ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে সোহাগের, যখন সে মৃত্যুবরণ করেছিল তারপরও তার উপরে নৃত্য করা হয়েছিল এবং পাথর নিক্ষেপ করা হয়েছিল, নট অনলি পাথর। এখানেই আমরা পরাজিত, এখানেই আমাদের 5ই অগাস্ট যে নতুন বাংলাদেশের কথা বলেছিলাম, আসলে কি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি? এই প্রশ্ন আমার মনে, যেমন আমি বিশ্বাস করি বাংলাদেশের 20 কোটি মানুষের প্রত্যেকের মনে, যে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি 71-এ বলেছি, বাট আদৌ কি স্বাধীন ছিলাম? আদৌ কি মানবতার সুরক্ষিত হয়েছিল? সেম নাও এই সরকারের আমলেও প্রশ্ন। যাই হোক, এই প্রশ্ন নট অনলি সরকার, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে, প্রত্যেকটি মানুষের কাছে, যে আপনি যদি হিউম্যান বিং হয়ে থাকেন, মানুষ হয়ে থাকেন, তাহলে কি করে এই কাজটি সম্পন্ন হতে পারে? আমি 4 জন অতিথির সাথে আজকে কথা বলবো এবং আমি আশা করব যে ওনারা আজকে পলিটিশিয়ান না হয়ে মানুষে পরিণত হবেন। দলের সাফাই গাওয়া চলবে না, মানুষের সাফাই গান, দেশের সাফাই গান। যাই হোক, আমি পরিচয় করে দিচ্ছি। গণ অধিকার পরিষদ থেকে যিনি কথা বলবেন খন্দকার সুমন, এবং আমার সাথে আছেন জাতীয় পার্টি থেকে যিনি কথা বলবেন ব্যারিস্টার হক ইনামুল হামিদ, এবং কথা বলবেন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি কথা বলবেন অ্যাডভোকেট নুরুজ্জামান, এবং জামাত ইসলামী থেকে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন এমডি মনিরুল ইসলাম শামীম। এবং আপনাদের সাথেও কথা বলবো। তবে জাগ্রত করুন বিবেককে আগে, যে এটা মানে মানুষ, আমরা কিভাবে এইভাবে মানুষকে আমরা হত্যা করতে পারি। নট অনলি হত্যা, দিস ইজ নট এ হত্যা, কী বলবো এটাকে আমি বর্ণনা ভাষায় করতে পারি। আমরা দেখি যে মানে অস্ত্র নিয়ে ব্যবসায়ীকে দৌড়াচ্ছি, চাঁদা দাও নাহলে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। এটা কেন? যাই হোক, আমি প্রথমেই এই বিষয়ে, যেহেতু এটা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হচ্ছে, সেই বিষয়ে আমি মানে প্রথমেই নুরুজ্জামান সাহেবের কাছে, এই যে মিটফোর্ডের হত্যাকাণ্ড, এই বিষয়ে আপনার দলের এবং আপনার মন্তব্য কী? ধন্যবাদ। প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে সকল দর্শক যুক্ত হয়েছেন এবং সম্মানিত সহ আলোচক। দেখুন, হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়। সে মিটফোর্ডের এই হত্যাকাণ্ডের মতো যদি একটি নারকীয় হত্যাকাণ্ড, এটাকে অনেকে বলছেন মধ্যযুগীয় বর্বরতা, আমি বলবো এটা মধ্যযুগীয় বর্বরতাও নয়, এটা তারও আগের। পাথর যখন আবিষ্কার, যখন কোনো অস্ত্র আবিষ্কার হয়নি, তখন যে বর্বরতাগুলো চলতো, যে পাথর এটা বলতে হবে। এখন আমাদের একটু গভীরে যেতে হবে, যে এই সমাজটা তো একদিনে এই পর্যায়ে আসেনি। আমি তার আগে প্রশ্ন করি, হত্যাকাণ্ডটা কে করেছিল? না, হত্যাকাণ্ড একজন অপরাধী করেছে। কে কারা করেছিল? কে বা কারা করেছিল? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ, তারা তো অবশ্যই রাজনৈতিক দলের কর্মী হতে পারে, সাধারণ না। কোন দলের আপনি আমাকে বলতে দেন। দলের 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 আমি বুঝতেছি আপনি যেটা প্রশ্ন করবেন। দেখুন, এই সমাজটা এইভাবে হওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে সমাজে অপরাধের বিচার না হওয়া এবং প্রশাসনের এক ধরনের নির্লিপ্ততা, কিংবা প্রশাসনের এক ধরনের
অপরাধীর সাথে বোঝাপড়া এবং কোনো কোনো রাজনৈতিক মহল বা অঙ্গন এটা তো বইয়ের ভাষা। এদেরকে শুনেন আপনি তো বইয়ের ভাষা শুনেন শুনেন না বইয়ের ভাষা আজকে আমি বইয়ের ভাষা শুনবো না। আপনি না 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 জামাল সাহেব, আমি আপনাকে বলি আজকে আপনারা সমস্যাটা হচ্ছে দেখি জানেন, আমাদের পলিটিশিয়ানরা সবসময় বলে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে পাশ করবা, বইয়ের ভাষা শুনতে চাচ্ছি না। কে কেন হত্যা করেছিল? হত্যা করেছে তাদের একটি দোকানে কে ব্যবসা করবে এটা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ার কারণে একজন অন্যজনকে খুন করেছে। তারা কারা? আর্থিক লেনদেন। তারা কারা? আপনি আবার বলতেছেন তারা কারা, বলতে তারা তো আমি বলবো অপরাধী। আপনি বলতেছেন বিএনপি করে, আমি জানি না তো, আমি জানি পত্রিকায় আমরা এটা দেখেছি যে তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, যাকে হত্যা করা হয়েছে সে যুবদলের। আপনি পলিটিক্যাল অ্যানালিসিস করেন, আপনি জানেন না সে কি? হ্যাঁ আমি দেখেছি। এখন সে এই লোকটা কিছুদিন আগে সে হাজী সেলিমের নাকি ক্যাডার ছিল, আমরা পত্রিকায় যেটা দেখেছি, এবং সে ওইখান থেকে এসে পরে যুবদলে যোগদান করে। যুবদল নিল কেন? যুবদল হয়তো বা তার ওই সময় তার ইয়েগুলো জানে না। এটা এই ক্ষেত্রে আমাকে যদি বলেন, আমি বলবো যে খুনটা হয়েছে আপনার মনে করেন 9 তারিখ খুন হওয়ার পরে যুবদলের ওই স্থানীয় ইউনিট তাৎক্ষণিকভাবে তারা যদি খবরটা জানতো তারা ওই দিনই ব্যবস্থাটা নিয়ে নিত, কিন্তু তারা হয়তোবা ওই জায়গায় তারা খবরটা কালেকশন করতে পারেনি বা জানেনি, এটা তাদের ব্যর্থতা, এই যে খুন হওয়াটা। শুনেন, কিন্তু এই হত্যাকাণ্ডের ব্যাপারে ইতিমধ্যে এই পুলিশের তদন্ত থেকে যেটা বের হয়ে আসছে, পুরো জিনিসটা দেখছেন, পরিকল্পনা করেই এই হত্যাকাণ্ডটা আর মুঠি সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনি খেয়াল করেন ভালো করে ভিডিওটা, আপনি দেখেছেন নিশ্চয়ই ভিডিওটা, যখন তারা হত্যা করার পরে পাথর মারতেছে, তারপরে ইট মারতেছে, একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাছের থেকে ভিডিও করতেছে। রাইট। যখন এই লোকটা ভিডিও করতেছে এবং যারা তাদেরকে দিয়ে ভিডিও করিয়েছে তারা নিশ্চয় জানে এটা যদি প্রকাশ পায় তাদেরকে আইনের আওতায় আসতে হবে, এবং মানুষ ওই জায়গায় দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে। আপনি খেয়াল করুন কথাটা, সাধারণত এই ধরনের একটা হত্যাকাণ্ড দেখলে এত কাছে লাশের পাশে দাঁড়িয়ে একজন মানুষ ভিডিও করার কথা নয়। তার মানে এটা তারা মাস্টার প্ল্যান করেই আসছে, করে এসে হত্যা করছে। এবং ছোট্ট একটা প্রশ্ন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা মনে আছে আপনার? আমার মনে আছে। সেই ভিডিওটা দেখেছি, আমি দেখেছি, দেখেছি, ভেরি ক্লোজ। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে আর এটার যদি আপনি পারসেপশন এক করে দেখার অবকাশ আছে বলে আমি মনে করি না। কেন? কাছাকাছি হতে পারে, কাছাকাছি হতে পারে। আমি বলি শেষ করি তাহলে। যখন এটা রেকর্ড করা হয় তার মানে সে জানে যে তার কিছু হবে না, যে মানুষটি রেকর্ড করেছে এবং যারা রেকর্ড করিয়েছে, আমাকে বলতে দিন, তারা জানে যে তাদের কিছু হবে না। এই যে তাদের কিছু হবে না, এই বুধটুকু তাদের মধ্যে আসলো কেন? মানে তারা কারা? না আমি তো আবারও বলছি যে হত্যাকারী। আপনি হত্যাকারীকে বারবার কেন? আমি আতাউল্লাহ ফারুক, আমার একটা পরিচয় আছে। আপনি হত্যাকারী? আমার আরেকটা পরিচয় আছে, আই হ্যাভ এ ডেজিগনেশন, আমি এই টক শোর হোস্ট। হ্যাঁ, আপনি মনে করেন আপনার কোনো স্টাফকে বললেন। হ্যাঁ, তো আমি ধরুন আমি আপনাকে সময় দিলাম না, আপনি বলবেন আতাউল্লাহ ফারুক আয়ন টেলিভিশনের হোস্ট আমাকে সময় দিয়ে নাই। হ্যাঁ, আতাউল্লাহ ফারুক তো অনেকে চিনেও না, তাহলে বলতে হবে আয়ন টেলিভিশন হোস্ট, ডেজিগনেশনটা কি তার? আচ্ছা, আমাকে শেষ করতে বলুন, আমাকে বলতে দেন না আপনি। এখন যারা এই হত্যাকাণ্ডটা করেছে তার মানে তারা অবশ্যই এটি জঘন্য হত্যাকাণ্ড এবং ভিডিও করে। সবচেয়ে বড় কথা হচ্ছে কতটুকু বিকৃত মন মানসিকতা হলে আগে ভিডিও করার লোককেও কিন্তু ঠিক করে নিয়ে আসছে। এত বুঝাই যাচ্ছে যে এই লোকটা যে আগে তারা ফিক্স করে নিয়ে আসছে। এখন কেন তারা এইরকম বেপরোয়া হওয়ার সাহস পেল, কোন দলের করেছে? আমি ধরে নিচ্ছি আপনার প্রশ্নের আনসারে সেটা তারা যুবদলের করবে। এখন প্রশ্ন হচ্ছে, মিডিয়া আসার আগ পর্যন্ত 9 তারিখ খুন হওয়ার পরে পুলিশ, সরকার এই ক্ষেত্রে কি করেছে? সরকারের এই এবং এইটা শুনেন, এই যে ধারাবাহিক কাণ্ডগুলো হচ্ছে, এইগুলা পারসেপশন থেকে আপনাকে এটা ধরে নিতেই হবে কেন জানি সরকারের পক্ষ থেকে এক ধরনের নির্লিপ্ততা। এবং এই হত্যাকাণ্ডটার ব্যাপারে যেটা ইতিমধ্যেই আপনি দেখেছেন যে গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইতিমধ্যে আপনি দেখেছেন নিশ্চয়, তারা বলছে যে এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনি কি এর আগের ভিডিওটা থাকে যখন দোকান থেকে বের করে আনছে, এই ভিডিওটা দেখছেন? না, ভিডিও পাঞ্জাবি পরা একটা ছেলে, না ওইটা আমি দেখিনি। আচ্ছা, যাই হোক, এটা দেখলে তাহলে আর এই কথাগুলো বলতেন না হয়তো। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি তারা অপরাধী। এবং তার আগে যে তাকে ধরে আনার পরে তাকে যে একটা ছেলে আমি অমুক, আমি অমুক, আমি অমুক, আমার পদবি এটা কি দেখছেন? না। আচ্ছা, এখন আপনি তো বিএনপিকে দোষারোপ করতে যাচ্ছেন। না, বিএনপিকে দোষারোপ করতে যাচ্ছেন। আমি বলি শুনেন, বিএনপি কি ক্ষমতায়? আমার প্রশ্নের উত্তর দেন এখন আপনি। বিএনপি ক্ষমতায় নয়। ক্ষমতায় কি এখন? ক্ষমতায় এখন ডক্টর ইউনূসের একটি অন্তর্বর্তীকালীন টিম, তারা ক্ষমতায়। খেয়াল করুন আপনি,
বিএনপি যেহেতু ক্ষমতায় নয়, বিএনপি তার দলের কর্মী হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং তাকে দল থেকে বহিষ্কার করা, আজীবন বহিষ্কার করা। কাকে? যে হত্যাকারীকে, মানে যে ছেলেটা হত্যা করছে, আর তাকে যারা লিড দিচ্ছে তারা তাদেরকে কি করবে? তাদেরও ধরুন, আমি কাউকে বাইরে রাখছি না। বিএনপি বিরোধী দলের থেকে কখনোই ফৌজদারি অপরাধের জন্য আইন প্রয়োগ করতে পারবে না। হোয়াট বিএনপি ক্যান ডু, বিএনপি ক্যান রিকোয়েস্ট দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি টু টেক দ্য অ্যাকশন। থ্যাংক ইউ। আমি আসছি আপনার কাছে। বিএনপির অধিকার নেই যে আইন প্রয়োগ করে ফেলে। আমি thank you। এখন আমি শেষ করি তাহলে। বল। হ্যাঁ, এখন বিএনপির এই অনুরোধ সত্ত্বেও, আমি এই ঘটনার কথা বলছি না, অন্য আরো অনেক ঘটনা আছে, বারবার অনুরোধ করার সত্ত্বেও সরকারের পক্ষ থেকে এক ধরনের নির্লিপ্ততা এবং একটি রাজনৈতিক গোষ্ঠীর রাজনীতির রসদ যোগানোর জন্য মনে হচ্ছে তারা এই জিনিসগুলোকে জিইয়ে রাখতে চাচ্ছে। প্রশাসন কেন অ্যাকশন নিচ্ছে না? বিএনপি তো বিরোধী দল থেকে, আমি আবারও বলছি, আইন প্রয়োগ করতে পারবে না। সে রিকোয়েস্ট করতে পারে বড় জোর পুলিশকে এবং আদালতকে অ্যাকশন নেওয়ার জন্য। এছাড়া তো বিএনপি কিছু করে, বিএনপি তার দায়িত্ব ঠিক মতোই পালন করছে, যাকেই বৈঠক দিচ্ছে। এবং এত বেশি বিএনপির দায়িত্বের পক্ষ থেকে আপনি যদি দোষারোপ করেন, আমি বলবো না এই বিষয়টা ঠিক নয়। এবং এত বোধহয় কঠোর বিএনপি এর আগে কখনো হয়েছে বলে আমার মনে নেই। এবং তারা বহিষ্কার করছে, এমনকি আজীবনের জন্য বহিষ্কার করছে, সদস্য পদ বাতিল করে দিচ্ছে। আমি স্থায়ী কমিটির সদস্যকেও বহিষ্কার করে নাই, সাসপেন্ড করছে, মানে আর কি করতে চান আপনি? আমি কিছু করতে চাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে কে করেছিল, কারা করেছিল, কেন করেছিল, তিনটা প্রশ্ন, খাঁটি বাংলা। আমি কোনো বইয়ের ভাষা আজকে চাচ্ছি না। যেমন আমি 5 তারিখ আমি আপনাকে বলে দিই যে না, রিয়েলিটি হচ্ছে যে আমাদের মূল্যবোধের অবক্ষয় হয়েছে, তাই আমরা মানুষের রক্ত খাচ্ছি। দিস ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ উই ডু ওয়ান্ট হিয়ার। আমরা চাই যে সুমন সাহেব অপরাধ করছে, ক্লিয়ার আমার প্রশ্ন হচ্ছে অ্যাকশন সরকার নিবে, অ্যাকশন কি মানুষ নিবে না, দল নিবে না? তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, সরকার কি অ্যাকশন নিচ্ছে? আমি আসতেছি এই বিষয়ে আমি আবারও বলি, 5 তারিখের পরে এই টকশোতে আমরা বলেছিলাম এটা হচ্ছে সময়ের একটা প্রয়োজনীয় সরকার। দিস ইজ নট ইভেন কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে কেয়ারটেকার গভর্নমেন্টও না। এটা হচ্ছে যে আমরা 16 বছর নির্যাতিত ছিলাম, সেই নির্যাতন থেকে মুক্ত হয়ে আমরা একজনকে দায়িত্ব দিলাম যে ভাই আমাদেরকে বাঁচাও, আমরা একটা নির্বাচন দেবো, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে আমরা আবার গণতন্ত্রে ফেরত যাবো। যাই হোক, ধন্যবাদ। আমি যে সুমন সাহেব, সেম টু ইউ, এই বিষয়টাতে মানুষ মর্মাহত, আপনার মন্তব্য? প্রথমে আইএনটিভিকে ধন্যবাদ, এই সময় নষ্ট করে, তাদের বিজনেস নষ্ট করে আমাদের মতো লোকদেরকে নিয়ে এসে রাজনৈতিক কথা, দেশের কথা বলে। এটা কমিউনিটির জন্য ভালো, সচেতনতার জন্য ভালো, রাজনীতির জন্য ভালো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি এটা শুধু মর্মাহত নয়, এটা একটা বিশাল আবেগের জায়গা এবং মানুষের মধ্যে কষ্ট লাগার জায়গা। আর আমরা আজকে যাদের নিয়ে কথা বলবো, যে বিএনপি, ধরেন বিএনপি হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে তারা নিজেদেরকে টাইটানিক মনে করে, যে তাদের জয় নিশ্চয় হবে, তারা কোথাও ডুববে না। আর এই জায়গাতে তারেক রহমান সাহেব কখনো এটা বলে নাই। না, তারেক রহমান বলে নাই, কিন্তু জনগণ, আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা কেউ বলেন। যেমন আজকের টকশোতে যা আমাদের বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, অনেকদিন ধরে উনিও চিনি, উনিও বিপ্লবী অনেক মানুষ। উনি যে আজকে যে ডিফেন্স করবেন সেই ভাষাও তো ওনার কাছে নাই। ওনার কাছে হয়তো এতটুকু বলতে পারেন যে আমি শহীদ জিয়ার আদর্শের মানুষ, আমি সত্যিকারের বিএনপিকে লালন করি, কিন্তু বিএনপির অপরাধকে ডিফেন্স করাও তো একটা, উনি ডিফেন্স কী দিয়ে করবেন? ওনার কাছে আপনি যে প্রশ্ন করতেছেন, উনি, আমি মনে করি উনি ডিফেন্স করার ভাষা নেই। আসলেও তো ঘটনাটা ঘটছে তৃণমূলে, কিন্তু ওরা তো আসলে শহীদ জিয়ার আদর্শকে রিপ্রেজেন্ট করে কিছু করার নাই, দলকে রিপ্রেজেন্ট করতে হবে, অসহায়। তো এই টাইটানিকের ধাক্কাটা লেগেছে কিন্তু এই আইসবারে, সুহাগটা হচ্ছে তাদের আইসবার। এখান থেকেই তাদের ডাউন যাওয়া শুরু হয়েছে, অনেক আগে যাওয়া উচিত ছিল। কিন্তু পাবলিক, জনগণ, বিএনপি যেভাবে সিনারাইজ করে, নিজেকে মনে করে যে অপরাধ হোক আর যাই হোক, আমরা তারা কি বলে জানেন, 16 বছর আমরা জুলুমের শিকার হয়েছি, এখন আমাদের টাইম। বাংলাদেশের যারা আছে, তৃণমূলে যারা আছে, যে 16 বছর তারা ইউএনও অফিস, ডিসি অফিস, পুলিশ প্রশাসন থেকে যতগুলো অফিস যেখানে আছে সব জায়গায় দখলদারিতে নিয়েছে। ঠিকাদারি একবার টেম্পু স্টেশন, বাস স্টেশন যা আছে সবগুলাতে। 16 বছর আমরা পাইনি, এখন পাবো। ভাই 25 বছর আগে যে জেলে ছিল সেও বাইর হয়ে আসছে যে আমি জুলুমের শিকার। 25 বছর আগে তো হাসিনা ছিল। গণ অধিকারের যে আপনাদের নেতার নাম কি, নূর সাহেবের যে বিভিন্ন স্ক্রিনশট বের হয়েছে, এটা কি স্ক্রিনশট বাইর হয়েছে? মোবাইলের টাকা চাওয়ার স্ক্রিনশট কয়েকদিন আগে বের হয়েছে।
মোবাইলে টাকা জমা ভাই গণ অধিকার পরিষদের বিকাশ না আমরা তো দেখেন এটা লোকে ওইটার তো সোহাগে হত্যার লোকে ওরা যদি থানা দখল করে আপনারা দেখেন কি দখল আমি গণ অধিকার পরিষদের অর্থ বিষয়ক ব্যবস্থাপনায় কাজ আমি করি আমি বিকাশ আমরা টাকা চাই ভাই, আমাদের সংগঠন পরিচালনা নূরেও চাই, আমিও চাই, সবাই চাই, এটা তো প্রকাশ্য, আমরা তো চাই। কেন চাইবেন এটা কি দল পরিচালনার জন্য টাকার প্রয়োজন আছে। আচ্ছা এখন যদি আতাউল্লাহ ফারুক ভাই আমি যদি একটা পেট্রোল আপনি আমার পেট্রোল দেন আমি একটা প্রোগ্রাম বাস্তবায়ন করি, আপনার সাথে আমার সম্পর্ক বলো, আপনি জুলাই বিপ্লবের একটা স্পিড আছে, আমি আপনাকে চাইলাম যে আতাউল্লাহ ফারুক ভাই আমি একটা প্রোগ্রাম করতে চাই, 2000 পাউন্ড আপনার লাগবে, প্লিজ আমাকে দেন। আপনি যদি দেন না তাহলে রিফিউজ করবেন, কিন্তু এটাকে স্ক্রিনশট দিয়ে যদি আপনি এটা বাইর করে দেন যে গণ অধিকার পরিষদের খন্দকার সুমন সাহেব আমার কাছে টাকা চেয়েছেন, চাঁদাবাজি করতেন, সেটা হচ্ছে ঠিক না। সেটা আমার ভুল হয়েছে নাকি আপনার ভুল হয়েছে, এটা আপনার বিবেক আপনাদের ভুল হয়েছে, বিকজ আপনি আমার কাছে চাইবেন কেন? আমি যদি আপনারা আপনি ডিসকাস করিতে পারি দেন নাই, রিফিউজ করেছে, এতটুকু থাকা উচিত ছিল। কিন্তু স্ক্রিনশট দিয়ে কাউকে অপমান করা সেটা খারাপ জিনিস। কিন্তু বিএনপি যে পর্যায়ে এখন তৃণমূল দেখেন তারা বহিষ্কার করেছে 4000-5000 মানুষ, যাদেরকে বহিষ্কার করেছে তারা তো এখন উচিত ছিল জেলে থাকা। এটা কি এখন পর্যন্ত প্রমাণ হয়েছে কিনা যে বিএনপি হত্যাকাণ্ড করছে? এটা Is there any- এখন পর্যন্ত এটা প্রমাণ হয় নাই। যখন শুনেন প্রমাণিত সবচেয়ে সিম্পল ইস্যু হচ্ছে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি, উনি নিজেও বলছে কাকে করছে? যারা হত্যা করে হত্যার সাথে জড়িত ছিল এদেরকে বহিষ্কার করেছে। আমি যেটা দেখি না এভাবে বলছে তারা, অনেকগুলো নিউজে আসছে তারা এদেরকে বহিষ্কার করা মানে হচ্ছে হত্যা প্রমাণিত হয়ে গেছে, না 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 হত্যা প্রমাণিত হয়ে গেছে যে এরাই হত্যাকারী ছিল। কারণ আপনি না, আমি কোথাও ক্লিয়ারলি জিনিসটা পাইনি। আপনি যেভাবে বলছেন যে বিএনপি হত্যাকাণ্ডের সাথে মানে বিএনপি উনি যুবদলেরই নেতা এবং যে এখন আবার শুনতে পারতেছি যে সোহাগকে হত্যা করেছে সেও নাকি যুবদলের নেতা। তবে ভাই একটা কথা বলছেন যে সে নতুন এসে যুক্ত হয়েছে। বিএনপি বিগত গত বছরের সেপ্টেম্বরেই বলে দিয়েছে যে আমরা নতুন কাউকে যুক্ত করতেছি না, তাহলে অবশ্যই সোহাগ নতুন সদস্য না। এবং 2 লক্ষ টাকা না 3 লক্ষ টাকা চাঁদাবাজির কারণে তারা হত্যা করেছে। দেখেন হত্যা অনেকগুলোই হয়েছে, কিন্তু হত্যার ধরনগুলা কিন্তু হত্যা অনেকগুলোই হয়েছে কিন্তু হত্যার হত্যা অনেকগুলোই হয়েছে কিন্তু হত্যার ধরনটা ছিল কিন্তু মানব এটা কি হত্যা বলি না আমি, এটা কি এটা নরপিশাচ, এটা মানে কি যন্ত্রণা থেকে এরা তারা হত্যা করেছে বোঝা যাচ্ছে না। এটার জন্য বিএনপি যে আইসবারটা ধাক্কা খেয়েছে না, তাদের যে টাইটানিক নিয়ে মহা টাইটানিক নিয়ে বলছে যে আমরা বাংলাদেশ বিজয় করে ফেলবো, আমার মনে হয় না আমি আপনার টকশোতে বলেছিলাম যে বিএনপি ক্ষমতায় যাওয়ার দৌড়েই নাই। আপনাকে আমি রিপিট করছি আজকে আবার, আসলে দৌড়েই নাই। কারণ হচ্ছে কি ভাই, যখন আপনি ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার যে দলটা যাবে সে বড় হলে হবে না, স্ট্রাকচার বড় হলে হবে না, অটোমান সাম্রাজ্যের মতো আমাদের সাম্রাজ্য আছে বললে হবে না, আপনাকে জনগণের কাছে প্রুভ করতে হবে। এখন মানুষ সচেতন, সাধারণ মানুষকে যদি আপনি এখানে টকশোতে বসে আমি যদি মনে করি যে ওয়াচিবলে যে চা বিক্রেতা সে মানুষ না, এটা বুঝলেন না। শুনেন, বিএনপি পরীক্ষিত ছিল, বিএনপির ক্ষমতা দিন পরিবর্তনের সাথে তাদের নেতৃত্ব পরিবর্তন হয়েছে, সবকিছু পরিবর্তন হয়েছে। তাদের অনেক সিনিয়র সিটিজেন মারা গিয়েছেন, অনেকে আদর্শবান মানুষ ছিল, যাদের নাম শুনলে আপনার হৃদয়ে এখনো সম্মান চলে আসবে। এর মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের সিলেটের সাইফুর রহমান অর্থমন্ত্রী। এমন কোনো পৃথিবীর বাংলাদেশের রাজনীতিবিদ নাই যা ওনার নাম শুনলে রেসপেক্ট করবেন না। তো এই মানুষগুলো তো আছে, আবার এখন তো বর্তমানে দায়িত্বে নাই। কিন্তু বিএনপি যে কথাগুলো আপনাকে বলছিলাম, বিএনপি এই মুহূর্তে মনে করতেছে তারা ক্ষমতায় চলে যাবে, কিন্তু তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য তো তারা জনগণের কাছে প্রুভ করতে হবে যে আমরা আগের চেয়ে ভালো। ইভেন তারা যে বিগত শাসন আমলে তাদের যে নেতা মন্ত্রীরা এমপিরা যে দুর্নীতিগ্রস্ত ছিল, এটা তো প্রমাণিত ছিল। 5 বার চ্যাম্পিয়নের মধ্যে দিয়ে তাদের নেতাগুলো এখনো বহিষ্কার করেনি, ওদেরকেও বহিষ্কার করা উচিত ছিল। এবং নতুন করে যারা এই সংগ্রাম 16 বছরের সংগ্রাম করেছে জামান ভাইরা, আমরা তো তাদেরকে দেখছি জামান ভাইয়ের সংগ্রাম করে, তাদেরকে তো সামনে নিয়ে আসবে। আমি আপনার কাছে এখন কাগজে লিখে দিতে পারি জামান ভাই যদি টাকা না দেয় বিএনপি থেকে ওনাকে ইউনিয়ন চেয়ারম্যানের নমিনেশন দেবে না, অথচ বিএনপি টাকার বিনিময়ে বিক্রি হয়। বিএনপি ইন্টারনাল পলিসি বিএনপি চাঁদাবাজির বিনিময়ে আপনি ডিফেন্স পরে করবেন না, কিন্তু উনি কিন্তু জাতীয় পর্যায়ে না ইন্টারন্যাশনাল পর্যায়ে বিএনপি রিপ্রেজেন্ট করতেছেন। আপনি কি বিএনপির পলিসি মেকার? বিএনপি আমি বিএনপি পলিসি মেকার না, কিন্তু যে দল চাঁদায় চলে, যে দল চাঁদায় চলে, যে দল নমিনেশন গণঅধিকার পরিষদ বিএনপি জানতে পারে না, যে দল নমিনেশন হোক আর চাঁদা হোক তাদের বাণিজ্য, এটা ভাই কিভাবে জানেন? এটা তো মার্কেটে আছে। ওই মার্কেটে আমি আওয়ামী লীগ এবং বিএনপি তাদের নমিনেশন বাণিজ্য হয়। আমি একটা রিকোয়েস্ট করি, 18 সালে তারা নমিনেশন এই কথাটা মনে হয় তাদের 18 নির্বাচনে তারা 6টা আসন পেয়েছিল, কিন্তু তার আগে তারা নমিনেশন বাণিজ্য করেছিল অনেক লম্বা সময়। আমি জামাতের কাছে যাব তার আগে আপনাকে একটা কথা অনেক লম্বা সময় তারা নমিনেশন বাণিজ্য করেছিল, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে ইউকে তে চলে আসছে। রিকোয়েস্ট না, আপনি আপনার মাধ্যমে আসছে না, আমার মাধ্যমে আসেনি, আমরা নিউজ পাচ্ছি। কি কোথায় নিউজ এখন আমি নিউজ পাইলাম কি জানেন? আপনি এখানে আসার আগে 50 কোটি টাকা আপনার প্যান্টের পকেটে ঢুকাইছেন, আসলে প্যান্টের মধ্যে প্রুফ করুন।
না আমি এটা বললে তো জনগণ তো শুনে নিবে, আপনি এভাবে কথা বলছেন কেন? এটা তো অনেক আগের কথা না এখন যে বললেন যে উনি এটা পাবে না, নমিনেশন পাবে না, ইউনিয়ন টাকা দেওয়া হবে না, কিন্তু বিগত 16 বছর এরাই নির্যাতিত হয়েছে। আমার মনে হচ্ছে যে টাকা দিবে সেই নেতা হবে। আমার মনে হচ্ছে যে যার ক্ষমতা, শুনেন ভাই, তৃণমূলের রাজনীতি হচ্ছে বিএনপির, যে যার গুন্ডা আছে, হুন্ডা আছে, যার আছে 5000 হুন্ডা, যার আছে 500 গুন্ডা, সে হচ্ছে নেতা। আমি এটা দ্বিমত প্রকাশ করলাম। দ্বিমত প্রকাশ আমি প্রমাণ দিচ্ছি আপনাকে। আমি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সে একটা স্রোতের বিরুদ্ধে আন্দোলন করে এই জায়গায় আসছে। তার এলাকায় একজন সাধারণ বিএনপির নেতা হাসান মাহমুদ তাকে প্রোগ্রাম করতে দেয়নি, তার রাস্তায় গাছ ব্লক করে, রামদানি তাকে ব্লক করে দিয়ে, সন্ত্রাসী নিয়ে জনপ্রিয়তা হয় না, জনগণ দিয়ে জনপ্রিয়তা হয়, সে ব্লক করে দিয়েছে। একজন জাতীয় নেতা নুরুল হক নূর হচ্ছে বাংলাদেশের 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে এককভাবে কোনো রাজনৈতিক দল ছাড়া সে করেছে। নুরুল হক নূরের ইতিহাস হচ্ছে ভিন্ন, সে কোনো রাজনৈতিক লিজুরভিত্তিকভাবে কোনো দলের সদস্য হয়নি। সে শেখ হাসিনাকে যদি মা ডাকতো তাহলে বিএনপি 2018 সালে 6টা আসন পেয়েছিল। মা ডেকেছে, দললাম মা ডেকেছে, দললাম নুরুল হক নূর শেখ হাসিনার শেষ সন্তান, শেষ সন্তান হিসেবে নুরুল হক নূরকে ধরলাম আপনার প্রশ্ন থেকে। কিন্তু যদি নুরুল হক নূর চাইতো তাহলে 2024 সালে কমপক্ষে 15টা 20টা সিট নিয়ে শেখ পার্লামেন্টে থাকতো। কিন্তু নুরুল হক নূর আন্দোলন করেছে, এই আন্দোলনের সমস্ত প্রেক্ষাপট রাজপথে দাঁড়িয়ে নুরুল হক নূরই করেছে। ভাই বিকাশ পাইলে যে খুশি হয়ে যায় তার তো জাতীয় পার্টি এসব বলে লাভ নাই। জাতীয় পার্টি বাংলাদেশ বিকাশে পাঠাই দিলে সে খুশি, আর কিছু লাগবে না। এটাই হচ্ছে তোমার নেতা। শুনেন, না না, মির্জাফরের বংশধর বাংলাদেশের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করে আসছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি না আওয়ামী লীগ, কোনটা আপনার কথা? না, দুটাই সম, উভয়। আমরা মা ডাকিনি, 18 সালের অবস্থান ছিল ভিন্ন, তখন গণ অধিকার পরিষদ হয়নি, তখন নুরুল হক নূর। কিন্তু তারপরের 1 ঘন্টা পরের তার যে তখন কি ফির সাহেব ছিল না, না 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 না, 1 ঘন্টা পরে সে সংবাদ সম্মেলন করেছে, সেখানেও ছিল সে অন্যায়ের বিরুদ্ধে। এটাই তো সবচেয়ে বড় কথা একজন নেতার আদর্শ। না না, মা ডাকার পরেও যদি ডাকার পরেও যদি অপরাধ করে, আর সে যদি বলতে পারে সে আমার মা হলেও তাকে আমি কুরবানি দিলাম। শুনেন, ইসলামে এরকমও আছে, ইসলামের অনেক বড় বড় সাহাবারা পিতার ঘর থেকে বাইর হয়ে এসে কিন্তু মুজাহিদ হয়েছে। নুরুল হক নূর যদি সে বলেও যে মা ডেকে ফেলেও যদি না না, দল না, মা ডেকেছে, তার সন্তান তো বলে দিয়েছে। শুনে আমাকে বলতেন, সে যদি মিডিয়াতে এসে তারপরেও যদি সে 2021 সালে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করে, রাজপথ থেকে প্রতিষ্ঠা করে, প্রতিদিন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, এত বড় একটা রূপরেখা তৈরি করে, আসিফ নাহিদ আক্তারটা আমাদের কলেজ শাখার সদস্য ছিল, না চলে গেছে, সেটা ভিন্ন, রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন হতে পারে, আমাদের পলিসি ভিন্ন হতে পারে, না 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 না, সেটা পলিসিও ভিন্ন হতে পারে, সেটা অন্য একটা টপিক আপনাকে বলবো। কিন্তু সেই আন্দোলনের রূপরেখা তৈরি করে, তার সাহসিকতা শুনে, তার বক্তব্য শুনে, এই যে হাসনাত আছে না, হাসনাত সে নিজেই বলেছে যে আমি অনেকবার নুরুল হক নূর ভাইয়ের সাথে আমি সবসময় যুক্ত ছিলাম, কিন্তু সেটা হচ্ছে ভিন্ন বিষয় ভাই। কিন্তু বিএনপি যেটা করতেছে বা জাতীয় পার্টি অতীতে যা করেছে, যেরকম করেছে, এই কারণে তো বাংলাদেশের ভবিষ্যতে বিকাশ আসার রাস্তাটা খোলা রাখো, নাহলে তুমি সার্ভাইভ করবে না। অবশ্যই আমরা বিকাশ দিয়ে টাকা নেই, আপনারা যে চাঁদাবাজি করে টাকা নেই, আমরা বিকাশ ভবিষ্যতে বিকাশের দরজাটা খোলা রাখো, এইভাবে কথা বললে বিকাশের দরজা টাকা নেওয়ার, বিকাশ থেকে টাকা আমি ডোনেশন নেই এবং আমি বিকাশ নাম্বার চাইলে এখন আপনার লিংকের নিচে দিয়ে দেব, কেউ চাইলে আমাদেরকে টাকা দিতে পারে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আমি তো বলছি আমরা নেই বিকাশ, সেটা রাজনীতিতে খারাপ কিছু না। খারাপ হচ্ছে সেটা যেটা জামান ভাইয়ের দল করতেছে, খারাপ হচ্ছে যেটা হক ভাইয়ের দল করতেছে, খারাপ হচ্ছে যেটা জামায়াতে ইসলামের ভাইরা যেভাবে কৌশলে ব্যাংক দখল করে নিয়েছে। নুরুল হক নূর ব্যাংক দখল করেনি ভাই, আচ্ছা ধন্যবাদ। চাঁদাবাজি করেন, টেম্পু স্টেশন দখল করেন। আচ্ছা আমি একটু নুরুল হক নূর আপনার মধ্যে একজন ভদ্রলোককে টাকা চেয়েছে, হয়তো আপনি 5 লক্ষ টাকা দিয়েছেন, কোনো সময় দেন নাই, কোনো সময় দিতে চেয়েছেন। জামান ভাইকে আমি চিনি, একটা প্রোগ্রামের জন্য বলছি, ফেসবুকে দিয়েছেন, সেটা হচ্ছে আপনার মোরালিটি নষ্ট হয়ে গেছে। আপনাকে যে আমি চেয়েছিলাম, আপনার মোরালিটি নষ্ট হয়ে গেছে। আপনি সম্পর্ক আশীর পথে আমার কাছ থেকে সুযোগ দিয়েছেন খোঁজার, কিন্তু তারপরে সময় সাথে থ্যাংক ইউ। একটা কথা বলি, হ্যাঁ এক মিনিট আমি ওকে দেব। হ্যাঁ বলি, এই ব্যাপারটা হচ্ছে কি, আপনারা ওনাকে বিকাশ বলে অ্যাটাক করার চেষ্টা করতেছেন, বিকাশ বলে। শুনেন, এই চাঁদাটাকে আসলে বিভিন্ন দল বিভিন্নভাবে নাম দিয়েছে। জামাত বলতেছে মোদারাবা, বিএনপি বলতেছে চাঁদাবাজ, আবার এনসিপি বলতেছে ডোনেশন, রকেট বা আইফোন গিফট, ওই যে আসছে। কিন্তু যে নামেই এটাকে আখ্যায়িত করি না কেন, সমাজের যে চাঁদাবাজি আছে এবং দল যে করতেছে, আমি হচ্ছে গণ অধিকার পরিষদের অর্থ ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয়কের প্রধান, আমি লাইভে বলতেছি, আমি
পরপর 2 বার আমি নির্বাচিত হয়েছি অর্থর বিষয়ে আমি টাকা তো চাইবই। আচ্ছা 1 মিনিট আমি আসতেছি। আমি আপনার ভাগ্য ভালো আপনার কাছে চাইনি, আমি এই এখন আজকে চেয়ে যাবো, আজকে মেসেজ দিব যে আপনি আমাদেরকে টাকা দিতে যদি থ্রেড দিয়ে চান তাহলে আমি জনগণকে বলবো ধন্যবাদ। কারণ আপনার সাথে জামাত আন্দোলন ইসলামী করেছি একসাথে। জামাত ইসলামী এই যে মিটফোর্ডের ঘটনা, এটাতে আপনার মন্তব্য কি? প্লাস ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, কক্সবাজারে বিএনপির নেতাকে নির্মমভাবে হত্যা করেছে জামাতি সন্ত্রাসী গোষ্ঠী। আপনার মন্তব্য কি বলেন? খুলনা আরেকটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় ভাই পরিচালক আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় মানুষ, বিজ্ঞ অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে যে বিষয়টা নিয়ে আসছেন এটা অতীব প্রয়োজন। রাষ্ট্রের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সহিংস পরিবেশ এখান থেকে উত্তরণের জন্য একটা ধাক্কা যে লেগেছে, সেখান থেকে উত্তরণের একটা দারুণ সুযোগ এসে দিয়েছে। যে বা যারাই ঘটনাটা ঘটিয়েছে, যেখানেই ঘটিয়েছে, যারাই ঘটিয়েছে, তারা অবশ্যই আইনের আওতায় আজ হোক কাপড়, আমি বিশ্বাস করি। একটু পিছনে যেতে চাই। 5ই আগস্টে যখন হত্যাকাণ্ডের সমাপ্তি ঘটে, যে বিভৎস অবস্থা থেকে বাংলাদেশ উত্তরিত হয়ে আসছে, আমরা মনে করেছিলাম যে নতুন বাংলাদেশ গড়ার দারুণ একটা সুযোগ এসে গিয়েছে। কিন্তু ঠিক তার পরের দিনে আমরা দেখলাম মহানগর বিএনপির এক নেতা তার দলবল নিয়ে প্রায় 200-র মতো ক্যাডার নিয়ে ইসলামী ব্যাংক দখল করতে গেল। মহানগর কেন্দ্রীয় বিএনপির আরেক নেতার পক্ষ হয়ে সেখানে একটা হত্যাকাণ্ড হলো, 7 জনের মতো গুলি খেলো, একজন মারা গেল। ইসলামী ব্যাংক কার্ড ছিল, ইসলামী ব্যাংক কার ছিল এটা সকলে জানে, সারা পৃথিবীর মানুষ জানে ইসলামী ব্যাংক কাদের ছিল, মানে কারা ইসলামী ব্যাংকে লুটতরাজ করে ডাকাতি করে নিয়েছিল। আমরা সেই ডাকাতদের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষা করার জন্য, আপনারা ডাকাতি করছেন নাকি? আমরা ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিলাম সেদিন। মানে কি করছেন? আমরা যে প্রক্রিয়া ডাকাতকে তাড়াতে হয় সেই প্রক্রিয়ায়, মানে আপনারাও ডাকাতি করছেন না? ডাকাতকে তাড়ানোর জন্য কি যে করছেন? প্রক্রিয়া চেষ্টা করতে হয় সেটাই করতেছিল সেখানকার জনসাধারণকে নিয়ে। টিট ফর ট্যাট। আপনারা সেটা ভালো করেই জানেন কি হয়েছিল সেদিন। এক নেতার নেতৃত্বে, নাম কি? নয়ন নামে এক সিএসকে চোট থেকে পরবর্তীতে নেতা হয়েছে। কেন্দ্রীয় কোনো নেতা না, আমি কেন্দ্রীয় বলিনি, আমি বলেছি কেন্দ্রীয় নেতার এক নেতার নির্দেশে, নির্দেশনা সিএসকে চোট থেকে পরবর্তীতে মহানগর এক লিডার হয়ে গেল। এরকম এক সিএসকে চোরের নেতৃত্বে 200 জন, এটা উল্টো করেন। ডু ইউ হ্যাভ এনি প্রুফ দ্যাট হি সিসকো ছিল? তার হিস্ট্রি যদি আপনি জানেন। বলেন, আমি তো দেখি নাই, আমি তার ওই হিস্ট্রি। দিন আমাদের একজন লোক হত্যার শিকার হয়, জামাত ইসলামী একজন লোক হত্যার শিকার এবং কয়েকজন ভাই আহত হয়, গুলি খেয়েছে তারা। যাক, তারপরেও আমরা সে পরিস্থিতির মোকাবেলা করতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় একটা মোটামুটি একটা স্থিতিশীল পরিবেশে এসেছে। ওই দিন যদি তার বিচারটা হতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। কোন ঘটনাগুলো? ওই দিন যারা দখল করতে গিয়েছিল তারা কিন্তু অদ্যবধি পর্যন্ত বিচারের আওতা আসেনি। এর পরবর্তীতে দেখেন মাঠ ঘাট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, যতগুলো জায়গা রয়েছে, ইভেন ঢাকা মহানগর, ঢাকার প্রতিটা অলিগলি পর্যন্ত দখল হয়ে গিয়েছে। আপনাদের মুখ থেকে জামাত দখল করছে না? কে বা কারা করেছে আপনারা ভালো করে জানেন। এগুলো কি অদ্যবধি পর্যন্ত কোনো বিচার হয়েছে? একটি জায়গা কে বিচার করবে? বিচার করবে কে? এখন একটা গভর্নমেন্ট আছে, নিরপেক্ষ গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট বিচার করবে, এটা তো বিএনপি বিচার করবে। গভর্নমেন্টের কাছে চাইতে হবে, গভর্নমেন্টের কাছে কে চাইবে? তারপর আপনারা চাইবেন? আমাদের পক্ষ থেকে কে চাইবে? বিএনপি আমাদের চাইবে? পক্ষ থেকে বারবার বলা হচ্ছে হ্যাঁ অবশ্যই চাইতে হবে। কে চাই? বিএনপি। আমি দেখেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যে আদর্শ লালন করে একটা দলকে তৈরি করে দিয়েছে, বিশাল ঐতিহ্য রয়েছে এই দলের। আমি মন থেকে তাদেরকে ভালোবাসি। ওনারা আমাদের বন্ধু প্রতিম সংগঠন, ওনাদের সাথে আমাদের 29 বছরের ঐক্য ছিল। আমি মনে করি এখনো সে ঐক্য যে একেবারে নাই, বিষয়টা এরকম না। আর 2 দিন আগেও যৌথভাবে 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে আপনারা। বিএনপি জামাত যৌথভাবে 5 বার। 2 দিন আগেও ম্যাডাম খালেদা জিয়া খুব সুন্দর একটা কথা বলেছেন যে দ্রুত জামাতের সাথে একটা নেগোসিয়েশন করে আমরা কিভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তার মানে জামাতই এই ক্রাইসিসগুলো কি জামাত করাচ্ছে? নো, জামাত করাচ্ছে না। ম্যাডাম যেহেতু চাচ্ছে আমাদেরকে, এখনো ম্যাডামের মুখ থেকে কথা আসছে, তার মানে এই তথ্য কোথায় পাইছেন যে 2 দিন আগে বলছে আমি দেখি নাই জামাতের সাথে কি শেয়ার? 2 দিন আগে আমি তথ্যটা
পেয়েছি যে আচ্ছা, কোথায় দ্রুত পেয়েছেন? দেশটাকে কিভাবে কোথায় সুন্দরভাবে- পেয়েছেন? আমি মিডিয়াতে পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে আমি জাস্ট রিপোর্ট তো আমি যে এখন- যে উনি নাকি এরকম একটা হ্যাঁ, এগুলো এখন mainstream media তে আসেনি। সুন্দরভাবে কিভাবে আমরা পাইনি না। পরিচালনা করে আমি পেয়েছি খালেদা জিয়া সেজন্য যেটা বলেছে যে জাতীয় ঐক্য যে কোনো মূল্যে ধরে রাখতে হবে, ধরে সেটা রাখতে উনি অনেক আগে সবার সাথে ঐক্য এটা সবসময় বলেন। সেটা উনি গত- দেশের গত দুই দিন আগে একটা গার্ডিয়ান হিসেবে ইনফরমেশন সেটা তিনি এসেছে। বলেছেন, তো- কিন্তু জামাতের সাথেই ঐক্য করতে হবে, এটা জামাতের বলেন সাথে না। ঐক্য বের আমি করতে করবেই না, ঐক্যের কথা করবে বলি। না আমি বলছি বলছি যে জামাতের সাথে। জামাতের সাথে কারণ দ্রুত ক্ষণে ক্ষণে তারা আলোচনা করে না, না, কিভাবে উনি- দেশটাকে সুন্দরভাবে উনি এগিয়ে বলছে নিয়ে জাতীয় যাওয়া- ঐক্যের কথা। জাতীয় ঐক্যের কথা, ইয়েস। কথাটা এইভাবে বলেছে উনি যে কিভাবে দেশটাকে সুন্দরভাবে But এগিয়ে not নিয়ে জামাত। যাওয়া। না, অবশ্যই জামাতের কথাটা আসছে সেখানে। আমি জামাত যেটুকু- মুখে বলেন। আমি তথ্যটা পেয়েছি এইভাবে। আচ্ছা, thank you. এটা আমি- এবার আসেন দ্বিতীয়। না, না, এই ধরনের কোনো দ্বিতীয়, কথা নেই। যে রাষ্ট্র যেভাবে চলছে, আমি ইতিপূর্বে আলোচনায় বলেছিলাম একটি খুব দুর্বল গভর্নমেন্ট এখন আছে। সবাই মিলে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই, আমরা অনেকগুলো সংস্কার করতে চাই, সংস্কারগুলো করে নির্বাচনটা করে দিয়ে আপনারা বিদায় হবেন, যারা নির্বাচিত আসবে তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করবে। আমরাও মন থেকে তা গ্রহণ করেছি, জনগণের মন থেকে তাদেরকে গ্রহণ করেছে, খুবই খুবই গ্রহণযোগ্যভাবে ওনাদেরকে গ্রহণ করেছে জনগণ, এটা আপামর জনতা। তো সেজন্য এখন যারা অপরাধগুলো ঘটাচ্ছে, আমরা চাই খুব দ্রুত তাদেরকে আইনের এটার সাথে কি জামাতের কোনো ইনভলভমেন্ট আছে? নো, জামাত চাচ্ছে যে এদেরকে আইনের আওতায় আনুক, আইনের আওতায় এনে পার্টিটা স্বচ্ছ হোক, যে বাজারাই করেছে, যেই পার্টির করেছে। আমি কোনো পার্টিকে স্পেসিফিক দোষ দেবো না, আমি দিতে চাচ্ছিও না, আমরা দিতে চাচ্ছিও না। আমরা চাচ্ছি যেই অপরাধ করুক তাকে আইনের আওতায় আনুক। এখন প্রশ্নটা হলো আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কেন? ওনারা তো এই যে গত ঈদের সময় যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা তাদেরকে salute রমজানের জানাচ্ছি। ঈদে, গত ঈদের, রমজানের ঈদে রমজানের ঈদ, এখন কেন ব্যর্থ হচ্ছে? রমজানের ঈদের পর থেকে এই 4টা মাস, কেন ব্যর্থ হচ্ছে? 5টা মাস কেন ওনারা ব্যর্থ হচ্ছে? কারণ এটা নির্বাচিত সরকার না। যারা ওই পর্যন্ত পেরেছে তারা ইচ্ছা করলে পারবে, আমরা এই তাদেরকে উৎসাহ দিতে চাই। না, পারবে না। আমি ভাই টিভি হোস্ট, আমার যদি আপনি নিউজ পড়তে বসাই দেন, সাময়িক চালাই দিতে পারবো, লং টাইম পারবো না। আমি মনে করি পুলিশ এবং অপরাপর আইন শৃঙ্খলা বাহিনী অতীতের তুলনায় যথেষ্ট মজবুত হয়েছে। গত 3 মাস আগের চেয়ে বা গত 5 মাস আগের চেয়ে মজবুত হয়েছে। মানে তাহলে কেন উইকেট? আগে 5ই আগস্টের পর কেন যেরকম weak এখন? তারা দুর্বল হয়ে গিয়েছিল, আপনার মতে কেন উইকেট? এখন প্রশ্নটা হলো লোকাল যারা বিভিন্ন এলাকাটা নিয়ন্ত্রণ করে, অ্যাকচুয়ালি বাংলাদেশটা চালায় হলো আলটিমেট প্রত্যেকটা এলাকায় মনে হচ্ছে একটা মাফিয়া গ্রুপ কাজ করে। আমি আমার নিজের এটা এলাকায় কোন দল থেকে, মানে জামাত থেকে না বিএনপি থেকে না? জামাতের সুযোগে নেই, জামাতের এগুলো মাফিয়াগিরি করার কোনো সুযোগ তাহলে নেই। কক্সবাজারে বিএনপি নেতাকে এভাবে কুপিয়ে হত্যা করছে কিভাবে? আইন শৃঙ্খলা বাহিনী আমার কথা শুনেন, কথা জামাত যদি একদম পুরা সুফি সাহেব হয়, তাহলে কক্সবাজারে বিএনপি না কুপিয়ে আমি হত্যা আসলে এটা স্পেসিফিক আমি জানি না। এই যে যদি একজন এরকম কিছু লোক- হয়ে থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী মানে নাম সহ দিছে, জামাতের পদবি সহ এই যে সব দিয়ে আছে, এই যে আমার এটা নলেজ না, আমি এটা বলতে পারবো না। এটা ধরেন, এটা যদি সত্যি হয়ে থাকে, আমার knowledge না যদি 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 আমার পার্টির হয়ে থাকে, আমার পার্টির সেলিমউদ্দিন সাহেব মহানগরী উত্তরের আমির, উনি এখন থেকে মাত্র 8 দিন আগে একটা ঘোষণা করেছিলেন, তাকে ডিএমপির কমিশনারকে উনি উপস্থিত ভাই, আমার থেকে- কথাটা একটা ছোট্ট কথা উনি শুনেন। বলেছেন ভাই, আমি একটা কথা যদি বলি। আমাদের পার্টির পক্ষ থেকে কোনো নেতাকর্মী কোনো ধরনের তাহলে অপরাধ এটা করে, মাফিয়া দল। একদম ফেলে দেন, তাহলে এটাকে মাফিয়া দল? একদম ফেলে দেন। না না, আপনি বলছেন বিএনপি মাফিয়া দল। ফেলে দেন মানে কি? তাহলে আপনারা কি? বহিষ্কার No. করেন বিএনপির মতো, ভাই, বিএনপি তো একটু বলুন, বিএনপি তো বিএনপি সাথে সাথে বহিষ্কার করে দেয়, আপনারা সে- বহিষ্কার করেন। আর যদি এরকম কোনো কিছু করে থাকে তাহলে আরে ভাই, তাকে- ইয়া স্বামী ভাই, বেলে আমি দেন মানে কি? আমি মানে ওনার তাকে আমির বলছেন আইনশৃঙ্খলা বেলে দেন, বাহিনীকে বেলে দেন মানে বলবো, কি? ফেলে আমি দেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো তাদেরকে অতি সত্বর না, না, গ্রেফতার করে আইনে তারা আপনি বলছেন যে দেশটা মাফিয়ার একটা গ্রুপ আমি চালাচ্ছে, যেটা দেখেছি, তাহলে আমি যেটা দেখেছি। আমি এই যে একটা এই যে আপনি আমাকে বলেন। আমাকে একজন বৃদ্ধ মানুষ ট্যাক্স করছে, ভাই এটা একটু জিজ্ঞাসা করেন জামাতের ভাইকে, কক্সবাজারে বিএনপির নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, তাহলে এটা কোন তন্ত্র? আমি এটা জানি না, আমার নলেজে নেই। আমি যেটা যদি জানি, করে আমি- থাকে? যদি করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে এটা কি হবে। মাফিয়া না? না, আমি যেটা জানি, BNP করলে আমি মাফিয়া। স্পষ্ট বলি, জামাতের কোনো নেতৃবৃন্দ যদি করে থাকে, জামাতের কোনো কর্মীও যদি করে থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনুন। আর বিএনপিটা কি করতে মাফিয়া? No, আমি বিএনপিকে এইভাবে বলবো না। ওনারা BNP টাও আইনে আমাদের আওতায় আনতে হবে। কিন্তু প্রতিটা জায়গায় যেভাবে স্ট্যান্ডগুলো দখল হয়ে গিয়েছে, মার্কেটগুলো দখল হয়ে গিয়েছে, আমি ভুক্তভোগী। ইউনিভার্সিটি লাইফে অন্তত 5 বার আমাকে নিজকে হত্যা করার জন্য, ইভেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্তত 200 নেতাকর্মীকে, আমি যখন ছাত্র কল্যাণ বিভাগের দায়িত্ব ছিলাম বিশ্ববিদ্যালয়ের 3 বছর শিবিরের শুধু একটা সেকশনের দায়িত্ব ছিলাম আমি 3 বছর, এর আগে অন্যান্য সেকশনের দায়িত্ব ছিলাম, অনেকগুলো সেকশনের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। পরবর্তীতে আপনারা জানেন যে আমি বাট কি হয়েছে, কি হয়েছে? সেখানে দেখেছি যে অ্যাভারেজ আমাদের 200 থেকে 230 জন কর্মী নেতা বিভিন্নভাবে ইনজুর্ড হয়েছে।
বিএনপির ছেলেদের মানে ছাত্র দলের ছেলেদের আঘাতে মাথার মগজ ইটের আঘাতে মাথার মগজ পর্যন্ত তাকে গিয়েছে ছাত্র শিবিরের আমাদের কবে? আমাদের কবে? আমার কবে? ওনারা ছিলেন, একজন ছিলেন সভাপতি, কত সালে? আরেকজন ছিলেন কত সালে? 2006 সালের কথা বলছি আমি 2006 সালের কথা বলছি। আমি তখন বাইতুল মাল সম্পাদক মানে অর্থ সম্পাদক, ক্যাম্পাস অর্থ সম্পাদক। সভাপতি ছিলেন আশরাফুদ্দিন চৌধুরী ভাই, সেক্রেটারি আপনাদের ভূমিকা কি ছিল? আমি বলি আপনাদের ভূমিকা কি ছিল? আমি বলি সেক্রেটারি ছিলেন তানভীর না, আনোয়ার সেক্রেটারি বাদ। ওনারা দুইজন সভাপতি, একজন সভাপতি একজন সেক্রেটারি, আমি অর্থ সম্পাদক। আচ্ছা ভাই, আপনাদের আমার প্রশ্ন, ওই ভূমিকা সময় তো কি ছিল? বিএনপি এবং দুইজনের জামাত মাথায় ছিল। ছাত্র দলের কর্মীদের ইটের আঘাতে দুজনের, তখন কি আপনারা জোট ছিলেন না? আমরা জোটে ছিলাম কিন্তু বন্ধু ছিলেন তো? আমরা জোটে ছিলাম কিন্তু যখন বিশ্ববিদ্যালয়তে তারা আমাদেরকে উঠতে দিচ্ছিল না, আমরা কোনোভাবেই মানে ক্যাম্পাসে যেতে তখন পারছি তো না। আমি জানি যে ভাই, প্রতিদিন তখন- মায়ের তখন আমরা বাড়িতে ইউনিভার্সিটি আমরা কলেজের শেষ ছাত্র। হয়ে গিয়েছিলাম। একটা পর্যায়ে তখন এই অবস্থা ছিল না। তখন শুনেন আমি আচ্ছা। একটু বলি, শিবিরের যৌবন ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত। আমি লগি বইটার আমি ডান্ডা আপনাকে খাওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যৌবন ছিল। যে নির্মমভাবে আমাদের উপর অত্যাচার করেছিল সেই ইতিহাসটা না, 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 এই একটা পর্যায়ে আমরা 2006 সালের শুনুন। শেষের দিকে আচ্ছা, গিয়ে আমরা ওকে, ওকে, জামাত please, শিবিরের please, যৌবন ছিল okay, এই 6 বছর। সুমন ভাই, একটু, আমরা আবার একটু। বন্ধু প্রতিম আচ্ছা, অবস্থান আমি- ফিরে আসার চেষ্টা আমি- করি। আমি just ছোট্ট- কিন্তু আমরা আমাদের অসংখ্য আমি নির্যাতনের শিকার আমি হয়েছি। ছোট্ট একটা- এবং সেই আমি- বিভাগের ছাত্র শিবিরের ওই বিভাগের প্রধান ছিলাম আমি। ছাত্র আচ্ছা, আপনি কি ছিলেন সেটা পরে। যার আমার কারণে- প্রশ্নটা আপনার কাছে যে এই যে মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হলো এবং খুলনাতে বা কক্সবাজারে যে হত্যাকাণ্ড হলো, যারাই করছে, বিএনপি করুক আর জামাত ইসলাম যেই করুক, করুক। এটাকে আপনি মানেন? আমি কখনোই এগুলোকে মানি না। আমি একজন আইনজীবী হিসেবে, আমি একজন আইনের ছাত্র হিসেবে মনে করি অতি সত্বর এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা কঠোর যে কে নিবে? যেখানে কে কঠোর ব্যবস্থা নেবে? রাষ্ট্র করবে। রাষ্ট্র তো আমি- পারতেছে না। আমি রাষ্ট্র তো পারতেছে না। আপনি করলেন একটু আগে। রাষ্ট্র পারতেছে না কেন? রাষ্ট্র সব আছে। তারা নির্বাচন দিতে হবে। নো, নির্বাচনের সময় হবে, যেহেতু এখন সংস্কার কার্যক্রম চলছে। সংস্কার শেষ হওয়ার আগে কোনো জামাত তো নির্বাচন দরকার চায় নেই। না। অবশ্যই চাই, আমরা নির্বাচন চাই, তবে সংস্কারের পরে। সংস্কার এবং থ্যাংক ইউ বিচার। থ্যাংক ইউ থ্যাংক আগে ইউ সংস্কার, বিচার, তারপর নির্বাচন। Thank you, thank you. সংস্কার এবং বিচার ছাড়া কিসের নির্বাচন? কার জন্য নির্বাচন করবেন আপনি? আচ্ছা, ঠিক আছে, আমরা এই বিষয়ে একটু কথা কারণ বলবো। সেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ আগে ছিল অ্যাডভোকেট এক স্যার। মাফিয়ারা, তারেক মাফিয়া আসার জন্য আপনি সুযোগ দিচ্ছেন। এই সুযোগ দেওয়া যাবে না। আবার আমি ঘুরে আসতে হইলো। সংস্কার হতে হবে, আবার বিচার হতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত, সংস্কার না হওয়া পর্যন্ত তার মানে কোনো তো ধরনের এই যে নির্বাচন আমি অনেকে accept করি না। অনেকে বলতেছে যে বিএনপিকে কোনোভাবে এই ধরনের কাজে এঙ্গেজ করার জন্য আপনারা নির্বাচনটাকে পরে দিতে চাচ্ছেন জামাত ইসলামী। ইজ ইট ট্রু? No, আমি এটা কখনোই না। আমরা দাঁড়া, চাচ্ছি বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে তাদের আমার একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্লামেন্ট? পার্লামেন্টে সংস্কার নিয়ে আলোচনা হবে, পর্যালোচনা হবে, সমালোচনা হবে, জামাত কথা বলবে, জাতীয় পরিষদ কথা বলবে, সবাই কথা বলে সংস্কার করবে। আপনারা কেন একমাত্র দল যে নির্বাচন চান না? ওয়াই? আমরা চাচ্ছি সংস্কার, আমরা চাচ্ছি সংস্কার বিচার, করা হইতে পারে না? আমরা চাচ্ছি- No, পারবে না। কে পারবে না? আমি বললাম বিএনপির সেই বুকের পাটা নেই। আমি জানি বিএনপিকে আমরা ফেস করে এসেছি। আগে BNP করছেন? 11 বছর আমি ইউনিভার্সিটি লাইফে আমরা ওদেরকে ফেস করে কত নির্মম তারা, আমরা জানি তারা কখনোই পারবে না। তারপরও জোটে ছিলেন, জোটে ছিলাম কিন্তু তারপরে তাদের- বন্ধু ছিলেন। আমরা ছিলাম ভাই, বুকে পাথর চাপা দিয়ে আমরা চেয়েছিলাম, আমরা 29টা বছর আমরা ছিলাম ওদের সাথে জোটে। মানে পাথর- হ্যাঁ, মানে পারবে, হ্যাঁ, জোট থাকবে, জোট থাকতে হবে, আমাদের বন্ধু প্রতিম সম্পর্ক থাকবে, তবে সংস্কারটা নিরপেক্ষ গভর্নমেন্ট করে যেতে হবে, বিচারটা আচ্ছা, সংস্কার এই বিচারটা নিরপেক্ষ গভর্নমেন্ট ধন্যবাদ করে যেতে হবে। ধন্যবাদ তারপর আমরা শামীম ভাই, ধন্যবাদ নির্বাচন করতে ধন্যবাদ চাচ্ছি। শামীম ভাই। আমরা expect আমি করি এটা। আমি জামান ভাই, আপনি একটু নোট করবেন, সো মেনি কোশ্চেন, সো মেনি কমেন্টস ফর ইউ ফর বিএনপি জাতীয় পার্টি। একটা কথা হচ্ছে যে উনি একটা কথা বলছেন যে তখন আপনি যখন বিকাশ নিয়ে কথা বলছেন তখন উনি বলছেন যে কি একটা ওয়ার্ড বলছে, জাতীয় পার্টি হচ্ছে কিসের দল, বেইমান, ওয়ার্ডটা বলছে, forget it। মির্জাফরের দল। এই মির্জাফরের দল উনি বলছেন। এটা সম্পর্কে আপনার মন্তব্যটা আমি শুনতে আসলে কি জানতে পারি মির্জাফর দল কিনা? এক সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে এই হত্যাকাণ্ড নিয়ে অলরেডি অনেক কথা বলছে, আমরা এটা নিয়ে আর একটু কথা বলবো পরে। আপনার কাছে আমার স্পেসিফিক কোয়েশ্চেনটা হচ্ছে, ইজ ইট ট্রু জাতীয় পার্টির প্রথম 3 জন নেতাকে মানে একনায়কতন্ত্রভাবে, অর্থাৎ ওই যে এরকম শেখ হাসিনা বলছে আমি নেত্রী ঘোষণা দিলাম, এটা তো 3 জনকে উইদাউট এনি নোটিশ রিজাইন দেওয়া, মানে বহিষ্কার করা হয়েছে, এবং বহিষ্কার করে শামীম পাটোয়ারিকে মহাসচিব করা হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। ইজ ইট ট্রু? আওয়ামী লীগকে পুনর্বাসন কে করবে? কারণ আওয়ামী লীগ তো জাতীয় পার্টি পার্টি থেকে নির্বাচন করবে, যেমন জামাত ইসলামী কোনো এক সময় বিএনপি দানশীষ নিয়ে
নির্বাচন করছে, করছে না বলেন? করছে কিনা বলেন? নৌকা নিয়েও করেছে, না ফরগেট, আমি দানেশ নিয়ে করছে। সব নিয়ে করেছে। আমরা জোট, না, করছে। আমরা জোটবদ্ধ। হ্যাঁ, জোট আওয়ামী লীগ আর জাতীয় পার্টি হবে কিনা? ওকে আপনার বুকে পাথর নিয়ে বন্ধু ছিলেন, এটা আজকে প্রমাণ হয়ে গেল। আপনার কি বুকে পাথরটা তো আছে নাকি আওয়ামী লীগের জন্য? না, আমরা তো একটা ওপেন প্ল্যাটফর্ম, কেন ওদেরকে ওপেন প্ল্যাটফর্ম আমি বলতেছি। আমাদের এখানে যদি কেউ এসে জয়েন করতে, এখানে এই পার্টিতে যেভাবে লোকজন জয়েন করে সেইভাবে লোকজন চলেও যায়। এই তিনজনকে বহিষ্কার করার মুখ্য কারণটা কি? এই আপনি তো যেহেতু এটা চেয়ারম্যানের সাথে ওনাদের মতের দ্বিমত, এটা নিয়ে আমরা অত ওয়ারিড না, কারণ যেভাবে ওনাদেরকে সরানো, শ্রেণীর তিনজন যারা মেইন ছিল দলের, আমি বলি ওইটা নিয়ে আমরা কেউ ওয়ারিড না, কারণ ওইটা যে আমরা তো অরিড একটু আপনারা হইতে পারে, কারণ আপনারা জানেন না, বাট এটা হচ্ছে যে কয়েকদিন পরে দেখবেন ওনারা আবার ওই সভা সমিতিতে চলে আসছেন, সবই ঠিক আছে। বাট আমরা যতটুকু জানি, আমরা যতটুকু ইন্টারনালি জাতীয় পার্টিতে বয়স্ক যারা পুরাতন নেতৃত্ব সবাইকে মূল্যায়ন করা হয়। ক্ষেত্র বিশেষে পাওয়ার আছে চেয়ারম্যানের, কাউকে যদি উনি, বহিষ্কার করা। হ্যাঁ পাওয়ার আছে, চেয়ারম্যানের পাওয়ার আছে, আমাদের আর্টিকেলে আছে সেটা 20-তে। আমি জানি না, উনি নিজেকে চেয়ারম্যান ঘোষণা করাইছেন, কিন্তু ওইরকম পাওয়ার ওটা তো এখন আলাপ করে লাভ নেই, কারণ গত 6 বছর ধরে উনিই আছেন, এটা সার্বজনীনভাবে অ্যাকসেপ্টেড হয়ে গেছে যে উনিই চেয়ারম্যান। বাট এখন যেটা পার্টির ভিতরে সিনিয়র নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যানের যে দ্বিমত, সেটা হচ্ছে আর্টিকেল 20 নিয়ে। তো সেই আর্টিকেলে কিছু পরিবর্তন হয়তো আসবে আগামীতে। এটা কি সত্যি কিনা যে আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে নৌকা প্রতীক নিয়ে, যেহেতু বিচার হওয়া পর্যন্ত তারা নির্বাচন করতে পারবে না, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইলে অনেকেই লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করবে, এই জন্যই এই পরিকল্পনা সাজানো হয়েছে? এটা ইমাজিনারি, কারণ হচ্ছে আওয়ামী লীগের যেসব লোক নির্বাচন করার মতো ক্ষমতা রাখে, স্পেশালি সংসদে, তারা তো কেউ দেশে নাই, প্রকাশ্যে কেউ আসতে, হ্যাঁ ওইরকম একজন দুইজন। সাবের হোসেন যদি ইলেকশন করে উনি স্বতন্ত্র থেকে করতে পারে, সেটা তাকে জাতীয় পার্টি থেকে করতে আমার মনে হয় না উনি আসবেন। কারণ হচ্ছে ওই যে তাদের তো পার্সোনাল রিস্ক আছে, ওই রিস্কটা তো অলমোস্ট যে মানে এমপি ক্যান্ডিডেট হওয়ার মতো লোক এই মুহূর্তে আওয়ামী লীগের কেউ বাংলাদেশে নাই প্রকাশ্যে না। আর উনি তো উনার জিনিসটা ভিন্ন, উনি আজকে সেফ, আগামী তো থাকবে, এই সরকার যখন থাকবে, কারণ উনার ইয়ের ঘুড়িটা অন্য জায়গায়, তো উনি কোনো অসুবিধা হবে না। লবিং বলেন আর উনার পূর্বপুরুষ বলেন, সাবির হোসেন চৌধুরী আপনাদের দলে কোনো গণতন্ত্র নেই, উনি যে কি ওয়ার্ডটা বলছেন আপনি? না ওটা একটা সার্বজনীনভাবে দলে গণতন্ত্র নেই। রাজনীতি আমাদের বাংলাদেশের যে 3টা মেজর রাজনৈতিক দল, সেই 3টাই তো ফ্যামিলি ভিত্তিক, তাও একমাত্র উপরের লেভেলে। ছোট্ট একটা প্রশ্ন করি, আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে কোনোদিন দেখি নাই বেগম খালেদা জিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অথচ উনি দলের নমিনেশন ফর্ম কিনেন নাই। আমি কোনোদিন দেখি নাই। উনি নমিনেশন ফর্ম কিনছেন, উনি সাবমিট করছেন, হয়তো অন্য কেউ কিনে নাই, তাই উনি অটোমেটিক্যালি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এটা আমি জন্মের পর থেকে কিন্তু একমাত্র একটা দল, এটা অলৌকিক একটা দল, সেটা হচ্ছে জাতীয় পার্টি, যেটা শেখ হাসিনার রুম থেকে বের হয়ে আসি পরে আমি আতাউল্লাহ ফারুক নিজে সভানেত্রী হিসেবে ঘোষণা করলাম। না, আপনি জাতীয় পার্টি ঘোষণা করবেন না, আপনি জুলাই বিপ্লবের সাংবাদিক না করছে না, আমি আমার না বলি। আমাদের জাতীয় পার্টিতে একেবারে সর্বোচ্চ পদে যে একজন থাকবেন, একসময় এরশাদ সাহেব ছিলেন, কোন এক সময় রোশন এরশাদ ছিলেন, এখন জিএম কাদের আছেন। ওইটা নিয়ে আমাদের পার্টির নেতা কর্মীদের কারো কাকে জিএম কাদের, ওটা তো এখন তো বর্তমানে তো উনি আছেন চেয়ারম্যান, মানে ওটা নিয়ে আমাদের কোনো ওই ফ্যামিলির ওইটা একটা আমরা জানি কে কখন আসবে, পার্টির লিডারশিপ, ওটা জাতীয় পার্টি কোন নেতৃত্ব শূন্য হবে না। জানেন যে ওই যে রোশনের সাথে একটা কথা বলেছিল, আমরা হচ্ছে কি একটা যে পোশাক কি একটা গৃহপালিত পশু, আরে কে এগুলা তো বলে, আমরা একসময় আওয়ামী লীগকে গৃহপালিত রাখছিলাম, এটা বুঝছেন, এগুলা হচ্ছে রাজনৈতিক ভাষা। আওয়ামী লীগ রাখছিল, জাতীয় পার্টি রাখছিল, এখন জাতীয় পার্টি প্ল্যান কি বলেন? আওয়ামী লীগ এবং জামায়াতকে রাখছিল। জাতীয় পার্টি তো এখন বর্তমানে জাতীয় পার্টির অবস্থা খুবই ভালোর দিকে যাচ্ছে, কারণ আমাদের যে বিভিন্ন ব্রাঞ্চ যারা জাতীয় যে ঐক্যগুলো হচ্ছে না, ঐক্যতে কোথাও আমি জাতীয় পার্টি রাখতে দেখি না বর্তমান সরকার। এই বর্তমান সরকার
বর্তমান সরকার যাত্রীবাড়িকে ডাকলো কি ডাকলো না এটা নিয়ে আমাদের কোনো মাথা ভিতরে নাই। BNP ও বলছে যে আপনারা- ওখানে কোনো ঐক্যও নাই, ওখানে যাওয়া হাসি ঠাট্টা হয়, চা খেয়ে সবাই চলে আসে, আর ওই সাদা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালারা যায় গিয়ে চেহারা দেখে ফটো তুলে ফটো সেশন হয়। এইটা আপনি তো আমার চেয়ে ভালো জানবেন আমাদের এটা তো বিএনপি। racism হ্যাঁ comment ওখান থেকে আজ পর্যন্ত কিছু অ্যাচিভও হয় নাই। কোথায় আমরা achieve হয় নাই? ওখানে কোনো ঐক্য হয় নাই, ওখানে আমরা গিয়েও কিছু করার নাই। একজন প্রধানমন্ত্রী বরং আমাদের যাত্রীবাড়ি ডাকা হয় না, আমি মনে করি এটা একজন ব্লেসিং। প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবে না, এই কোটা কোত্থেকে আসছে বলুন? একজন প্রধানমন্ত্রী ভাই এগুলো হচ্ছে কাব্যিক কথাবার্তা। আসছে? শুনেন, এটা কোত্থেকে যেখান থেকে আসুক, রাশিয়ার দিকে তাকান, এটা তো ঐক্য কমিশন থেকে রাশিয়ার আসছে না? দিকে তাকান, হ্যাঁ রাশিয়ার দিকে তাকান। পুতিন দুইবার উপরে থাকতে পারবে না, সে করে কি সে ওই পদ ছেড়ে প্রধানমন্ত্রী হয়ে যায়, আরেকজনকে তার উপরে বসে দেয়, আবার সে কয়েক বছর পরে ফেরত আসে। আপনার সাথে বাংলাদেশের রাজনীতিতে আপনি দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক জিয়াকে বানানোর দরকার নাই, একবারই বানান। তারপর ওই লোক যদি ওই গ্রামের কোনায় গিয়ে বসে থাকে, তারপরেও বাংলাদেশের রাজনীতি বিএনপি রাজনীতি তার হাতেই থাকবে। প্রধানমন্ত্রী যে হোক, সংসদ নেতা যে হোক, তার হাতেই থাকবে। রসুন ওনার হাতে থাকবে না। না না, ওটা যাত্রীবাড়িটা ওই যাত্রীবাড়ির ওই ফ্যামিলিদের হাতেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, ওই আওয়ামী লীগেরটা ওইভাবেই থাকবে, শেখ হাসিনা তার ছেলে তার মেয়ে ওখানেই থাকবে। আচ্ছা, এগুলা ধন্যবাদ। ওই প্রধানমন্ত্রীকে হলো ওগুলা দেখবেন। আমি একটু কলার কাছে যাচ্ছি, কলার সাথে কথা বলে আবার আসবো। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু লাউডলি বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো এই যে বুঝতেই পারছেন। আপনারা তো ভাই হারিনানি শুরু করলা এক ধরনের কথা, হারিনানি কে লাগে আর একটা। আমার কথা হইল কি হারি, আপনার আমার কোয়েশ্চনটা হইল কি হারি জামান সাহেবের কাছে। জামান সাহেব তো খালি গণতন্ত্র সবসময় উনি খাইছেন গণতন্ত্র। যে সময় আওয়ামী লীগ পাওয়ার হয়েছিল তখন কিন্তু আপনার টেলিভিশন রাইটটা আইয়া দেখতাম হারিনানি বিলাইলা খান হারি, তার কাছে কোনো জবাবদিহিতা আছে না। এখন যেগুলা জবাবদিহিতা পাইতো, সালাউদ্দিন সাহেব আইয়েও হারিনানি একটা দমের দখল করছে। প্রথম কথা, তার নেতা নাই, নেতা তারা হারিনানি স্বামী হারা আপনার পিতা চলব সংসার প্রথম নেই। আপনার কথা খুব ব্রেকডাউন হচ্ছে। আমি 2 নম্বর কথা বলবো একটু বাড়াই দিতে। এবং কথা শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমি শুনতে পাচ্ছি। এবার বলেন, এবার ক্লিয়ার বলেন। হ্যাঁ, স্বামী সারা সংসার কেমলা চলবো হারিনানি। 2-3 নম্বর কথা হইল কি এসালমর হারিনানি সভ্যতা দখল করতে দিলে হারি সালাউদ্দিন সাহেব আইয়া ইলেকশন দিলে তো চুর হল টিপা পাওয়ার তাহলে কি ইলেকশন ফায়দাটা হইব। আচ্ছা, আপনি কি লাউড স্পিকারে সম্মানিত কলার? জি না জি না জি না, একটু কানে নিয়ে কথা বলেন, কারণ শব্দ হচ্ছে। আপনি বলছেন যে কি নির্বাচন দেওয়ার দরকার নেই? নির্বাচন দেওয়ার দরকার, বিচার ছাড়া নির্বাচন অবৈধ নাই। বিচার ছাড়া নির্বাচন দরকার নাই? তো বিচার তো দরকার নাই। বিচার যদি 5 বছর লাগে? 5 বছর না 20 বছর লাগুক, বিএনপি যদি সহযোগিতা করতো বিচার হইয়া যেত। আচ্ছা, বিএনপি সহযোগিতা করেন। আচ্ছা, তার মানে আপনি কি মনে করেন যে ধরুন এই বিচার চাইলে 5 মাসে করতে পারে, আবার এই বিচার চাইলে 5 বছরও লাগতে পারে? যদি 1 বছর হইয়া যেত, যদি বিএনপি প্রথম দিন থেকে আর বখরুল কোন কোন তারা নেতা নাই, বখরুল একটা কয়, মির্জা আব্বাস একটা কয়, সালাউদ্দিনে কয় আর তারেক জিয়া কয় না রসটা, মানে দলের নেতা তো বুঝতে পাইতেছি না ভাই। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এটা আমি জনাব নুরুজ্জামান সাহেবের কাছে রেখে গেলাম, উনি একটু পরে নোট করছেন, আমি দেখতে পাচ্ছি যে মানে বিএনপি চাইলে বিচার কার্য আরও আগেই শেষও হতে পারতো বা খুব স্মুথলি হতে পারতো। বিএনপির এক একজনে এক একটা বলছেন, এটা আপনার মন্তব্য, কিন্তু এই বিষয়ে জামান সাহেব বলবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড একটু কমান প্লিজ। কলার টিভির সাউন্ড একটু কমান প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কলার শুনতে পাচ্ছি না আপনাকে। আমি যাব পরবর্তী কলে, আপনার কলটা কেটে দিচ্ছি। যারা কল করবেন, মাই রিকোয়েস্ট, আগে টিভির সাউন্ড কমাবেন এবং স্পেসিফিক কোয়েশ্চেনে চলে যাবেন, মন্তব্যতে না গিয়ে। তাহলে আমরা যেহেতু 4 জন অতিথি, ওনাদের সাথে কথা বলতে পারবো। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন ভারত ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? একটু মন খারাপ ছিল, এখন ওনাদের সাথে একটু তর্ক বিতর্ক করে ভালো লাগছে, কারণ যে ছেলেটাকে মারছে এটা মর্মান্তিক। খুব গরম করছে তো স্টুডিও। জি বলেন। আচ্ছা, প্রথম আপনার তো হেডলাইন হলো কি কোন পথে বাংলাদেশ? জি, বাংলাদেশ চলছে গৃহযুদ্ধের পথে। একটা শেষ। আপনার বাম দিকে যে জামাতের ভাই আছেন, ডান দিকে উনি তো খুব গরম হয়ে গেছেন আপনার স্টুডিওতে। আচ্ছা, উনারা ক্ষমতায় যাওয়ার জন্য 5 বছর না আরো 10 বছর লাগবে বিচার হতে হলে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা হলো অন্য কথা। কারণ জামাতের আমির বুট পাওয়ার জন্য উনি বলেছেন মহিলারা আর পর্দা করতে হবে না ওনারা ক্ষমতায় গেলে। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, এইটা হইল না বিএনপি যা করতেছে এখন, এইটা তাদের আসল চরিত্র বাইর হয়ে এসেছে। বুঝছেন? আচ্ছা, যারা এই জুলাই ঘটনা ঘটিয়েছে সেই রাস্তার ছেলেরা, তারা এখনো রাস্তায় আছে। বুঝছেন? নির্বাচন আগামী ফেব্রুয়ারি তো কি আরো কমপক্ষে 2 বছরের মধ্যে নির্বাচনের কোনো প্রশ্নও আসবে না, এইটা মনে রাখবেন। কেন? আচ্ছা, নির্বাচন কেন আরো আগামী 2 বছরের মধ্যে প্রশ্ন করব না কেন? কারণ যারা নির্বাচন যারা করবে তারা তো এখন নির্বাচন চাচ্ছে না। তারা কারা? জামাত নির্বাচন চায় না। জামাতের উপরে এত ডিপেন্ডেন্সি রাস্তার যে ছেলেরা তারাও চায় না। বুঝছেন? তখন তো নির্বাচন হবে কি করে? আচ্ছা, আগামীতে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে, এইটা মনে রাখবেন। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এবং ওরা সিধা 5 বছর চালাবে। এইটাই আমার এইটাই শেষ। জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, বুঝতে পারছি। আপনি আপনার মন্তব্য লাস্ট ওয়ার্ডে অনেকটুকু আমরা ক্লিয়ার হলাম, বাট জামাতের কথাটা ওনারা মানে অনেকটুকু মিলেই যাচ্ছে যে জামাত নির্বাচন চাচ্ছে না কেন, এবং রাস্তার ছেলে রাস্তায় রয়ে গেল। অ্যাটলিস্ট উনি রাস্তার ছেলেদের পক্ষে কথা বলছে, ওনাকে থ্যাঙ্কস যে রাস্তার ছেলেদেরকে কিন্তু আমরা পুড়িয়েছি আবার। যাই হোক, যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। সব প্রশ্ন আপনার জন্য। ভাই ওয়ালাইকুম আসসালাম। শফিকুল বান্নি থেকে। ভালো আছেন? আপনাদের সবাইকে আমি সালাম দেই। ওয়ালাইকুম আসসালাম। একদম সংক্ষেপে শফিক ভাই। জি, ডেমোক্রেসি ডেভেলপমেন্ট, গণতন্ত্র উন্নত। আমাদের বাংলাদেশের 54 ইয়ার হইছে। যেন বর্তমানে যে আমাদের সিলেটে মেয়র আছেন, আমাদের প্রথম মেয়র আছে বদরুদ্দিন কামরান, এবং বর্তমানে বিজিবিও হইছে বাংলাদেশের নতুন। আপনি সাবজেক্টের থেকে বাইরে চলে যাচ্ছেন। আমরা এখন থাকবো লন্ডন, সিলেট, নোয়াখালী, শিলং না। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন প্লিজ, আমার হাম্বল রিকোয়েস্ট, আমি ওনাদেরকে আজকে বলছি যে আমরা সাবজেক্টে থাকবো এবং আমরা কিছু জিনিস জানতে চাই। আসলে জামাতের মনের ভেতরে কথা কি, বিএনপি কেন নির্বাচন তাড়াহুড়ো করে যাচ্ছে, গণ অধিকার পরিষদ কি বলে, এবং জাতীয় পার্টি কেন 3 জনকে সরাই দিয়া আবার কাকে আনতে চাচ্ছে। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাইয়া, বিএনপি পাওয়ার আইবার আগে, জি, ওই বিএনপি পাওয়ারও আইবার আগে তারা এমন ভাবে চললো, দেখো তারা দলটাও কন্ট্রোল করতে পারেন না ভাইয়া। বুঝি নাই, আবার বলেন কি? ওই তারা দলটাও কন্ট্রোল করতে পারেন না। দেখো ইসরাক হোসেনে কিতা করলো অতদিন, তারা এখন লিডার একদিন আইয়া কথা কইন। ও দোকা আপনার দুদু আইলা তাই পেশাব করিয়া আর দেশ বাঁচাইয়া দিলে ইলা। এর তারা 2টা টাক পড়াইতে পারলো না পেশাব করিয়া। হাসিনা এই সময় খালেদা জিয়ারে বন্ধ করিয়া তুইসলা, তারা পারলো না। ওনে তারা বড় বড় মাত মাতে, বুঝছেন? আর যে অবস্থা লাগছে দেশত, ডেইলি খুন, ডেইলি মার্ডার ও সাদাবাজি, এটা তারাও করে না। আর যদি করে ধরা পড়ে তারারে বহিষ্কার করিলাই, আর না হইলে তো করতে থাকো, অসুবিধা নাই। বুঝছেন নি ভাইয়া? জি, আপনাকে এটা আমি বলে গেলাম ইশরাক সাহেবের বিষয়ে, দুদু সাহেবের বিষয়ে, এবং যখন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছিল তখন বিএনপি কি করেছে, দ্যাটস এ ভ্যালিড কোয়েশ্চেন আসলেই। কারণ বেগম খালেদা জিয়া নট অনলি ফর বিএনপি, আমি বিশ্বাস করি বাংলাদেশের আপাময় জনতাও ওনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, এবং ওনার একটা কথাকে সবাই মূল্যায়ন করে। তখন বিএনপি কি করেছিল, দ্যাটস এ ভ্যালিড কোয়েশ্চেন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম।
কলার আসসালামু আলাইকুম। হ্যালো জি, টিভি সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো জি, শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনার মন্তব্য। আপনার অনুষ্ঠান খুব সুন্দর, জি, খুব ভালো লাগে। আপনার চ্যানেলের সব মানুষ খুবই ভালো। জি, কিন্তু এখন বর্তমানে আপনি আওয়ামী লীগের লোক একজন আনবেন তো আমরা অনুষ্ঠানটা আরো ভালো লাগবে। না, আওয়ামী লীগকে কেমনে আনবে ভাই? তারা দেশে যে অরাজকতা করছে তাদেরকে তো সরকারি ব্যান করে দিয়েছে। বিতর্ক কথাবার্তাতে মজা লাগে অনুষ্ঠানে, বুঝছেন নি? তাই? আচ্ছা, আপনি জামাতে ইসলামের একজন আনছেন, জাতীয় পার্টির একজন আনছেন, বিএনপির দুইজন আনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এখন আজকের বিষয়ে আপনার মন্তব্য কি? কলাকে হারিয়ে ফেলছি ভাই, আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে এখন অনেকটা নিষ্ক্রিয়, তাদের কোনো অবস্থা নেই, এবং প্লাস তারা যেইভাবে মানুষকে হত্যা করছে, তাদেরকে টকশোতে আনে, আমি মানুষ কি মন্তব্য করবে এটা আমি জানি না। যাই হোক, আমি এই জন্যই আওয়ামী লীগকে আমরা টকশোতে এখন আর আনি না, যে তারা 15 বছর অনেক কিছু করছে। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, আমি যে মাস্টার আসলাম একটা কথা কইতাম, ওই যে বিএমপির ভাইগুলো বলে যে ইলেকশন তারা মানে জুলাইতে এই আন্দোলন করে এটা করছে, তারা মানুষ কয়েকজন মরছে আর সাধারণ মানুষ কতজন মরছে, 17জন মরছে, ওই হিসাবটা তারা দিতে পারবো না। আর তারা যে বলে খালি ইলেকশন যে সরকারে দিত, বেটা যদি বিচারগুলো না করতে পারে, আমি তো আমার বিচার করলাম, আপনি ইলেকশন দেবে না। তারা খুব কিনা এইভাবে বলে যে ইলেকশন আমরা চিন্তা করি পাই না ভাই, কত মানুষ মরছে, রাস্তার মানুষ মরছে, রাস্তায় মানুষ এখন এই বিচার করতে তো মানে ওনারা তো অনেক সময় নিচ্ছেন কেন? তখন রেস্ট করলো, রেস্ট করলো, তারা এই সময় কি করছে? কোনো কিছু করতে পারছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। কলার যারা লাইনে বসে আছেন, আমি একটু পরে আসবো আপনাদের কাছে, কারণ আপনাদের মনের আবেগটা শোনা দরকার এবং দর্শকদেরকে শোনানো দরকার। ভাই, সো মেনি কোয়েশ্চেন আপনার জন্য, প্লিজ ক্যান ইউ গিভ দ্য অ্যান্সার ওয়ান বাই ওয়ান? আমি আনসারগুলো দিই, প্রশ্নগুলোর অ্যান্সার দিই প্লিজ। দর্শক, আমার মনে হয় যে সকল প্রশ্ন করেছেন আপনাদেরকে যথেষ্ট সম্মান এবং রেসপেক্ট রেখেই বলছি। আমরা আমাদের একটা জায়গায় কমন জায়গায় ভুল করতেছি, সেটা হচ্ছে যে আমরা মনে করছি যে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, বিএনপি কেন অপরাধীদের বিচার করছে না। আমাদের মনে রাখতে হবে, বিএনপি ফৌজদারি অপরাধের বিচার করতে পারবে না। বিএনপি ক্যান রিকোয়েস্ট টু দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি টু take the action to arrest them, take them to the court, and the court will decide whether they will be punished or they will be free in open air. Question, answer and question, please. দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার এই যে স্লোগানের কথাটা আসছে, একটা স্লোগান দেওয়া হয়েছিল যে দেখুন, এই স্লোগানের বিরুদ্ধে আমি আমার স্পষ্ট মনে আছে স্লোগানটা এই যে তারেক রহমান সম্পর্কে যে অবনকশা স্লোগান দিয়েছে ছাত্র শিবির এবং এনসিপি, আমি ব্যক্তিগত এই স্লোগানটা কেন দিতে পারবো না। আমি একজন লিবারেল মানুষ হিসাবে আমি সবসময় এই সকল অপতৎপরতা এবং অপশব্দগুলো ব্যবহারের বিরুদ্ধে। আমার স্পষ্ট মনে আছে, যখন আমি শুনছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় একটা দলের পক্ষ থেকে মিছিল দেওয়া হচ্ছিল যে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আমার স্পষ্ট মনে আছে, আমি তাৎক্ষণিকভাবে একটি ভিডিও করে আমি বলছিলাম এ ধরনের স্লোগান অবশ্যই পরিহার করা উচিত। গতদিন আমরা দেখলাম যে একটা দলের পক্ষ থেকে তারেক রহমান সাহেব সম্পর্কে এবং জিয়াউর রহমান সম্পর্কে যে অবনক্সাস আনএক্সেপ্টেবল স্লোগান দেওয়া হয়, যেটা কোনো সভ্য সমাজ এটা গ্রহণ করে না। আমি আনতে পারবো না আমার মুখে এই স্লোগানটা। আসেন, আপনার ইশাক সাহেবের কথা আসলো, ইশাক সাহেব, দুদু সাহেব এবং বেগম খালেদা জিয়া। হ্যাঁ, দেখুন, এখানে অনেক সময় আপনারা সোশ্যাল মিডিয়ার সংবাদকে আপনারা কিন্তু সঠিকভাবে নেবেন না। কেন ইশাক সাহেবকে সোশ্যাল মিডিয়ার সংবাদ? না, ইশাক সাহেব না, আমি বলছি ইশাক সাহেব একটা, যেহেতু আদালত রায় দিয়েছে এবং আদালত ঘোষণা করেছে যে আপনার তাপসের মেয়র হওয়াটা অবৈধ, তার মানে আদালতের রায় আমাদের মানা উচিত। যদি কেউ আদালতের রায় না মানে, দ্যাট মিনস তাকে কোর্টে গিয়ে আপিল করতে হবে। আপিল না করে তাকে শপথ না করানোটা সরকার যেটা করেছে, একটি দলের ইন্ধনে হোক আর একজন উপদেষ্টার ইন্ধনে হোক, যেটাই হোক, এটা অন্যায় করা হয়েছে সুস্পষ্টত।
যদি আপনি মানতে না চান তাহলে আপনার কাজ হচ্ছে বাট আপনি এই যে আদালতে নগরবাসীকে যে pending- ভোগান্তি দেওয়া হয়েছে এটা কি সঠিক ছিল? শুনেন, আপনি যখন পৃথিবীর যে কোনো সমাজেই আপনি যখন কোনো কিছু আদায় করতে যান, যখন স্বৈরশাসকরা মানতে চায় না তখন আন্দোলন করতে হয়। কি রেজাল্ট আসছে? সেই আন্দোলনে কখনো সাকসেসফুল হবে, কখনো এবং আনসাকসেসফুল হবে। কিন্তু ঈশা সাহেব যে বলছেন আমি নিজে শপথ দিয়ে নিজে শুনেন, তার মানেটা হচ্ছে কি, আপনি এইটার চেয়ে বড় কথা হচ্ছে এটা তার বৈধ অধিকার, আদালত তাকে রায় দিয়েছে, তাকে নির্বাচিত ঘোষণা করেছে। তার মানে আপনি না দিয়ে এটা প্রমাণ করলেন, প্রকারান্তরে এই সরকার প্রমাণ করলো যে না, মেয়র তার নাম কি ছিল, ওনার তাপস সাহেব বৈধ মেয়র ছিল, আপনি ওই নির্বাচনকে মেনে নিলেন। যাই হোক, সে অনেক বিতর্ক, কিন্তু আদালতের রায়কে আমাদের এবং মানা উচিত। দুদু সাহেবের মন্তব্য সম্পর্কে আপনার কি মন্তব্য? আচ্ছা, দুদু সাহেবের মন্তব্যটা দেখুন, এটা নিয়ে আমি তো অনেক আগে হয়েছে, এটা নিয়ে আমি কথা বলেছি অলরেডি কয়েক জায়গায়, আপনার একদম সম্মত বলে সংক্ষেপে বলবেন। দুদু সাহেব যেটা বলেছেন যে উনি বিএনপির যে কর্মী সংখ্যা, এই কর্মী সংখ্যার সাথে যে দলের কথা বলেছেন বা যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওই কম্পেয়ার করতে গিয়ে তিনি যে উদাহরণটা দিয়েছেন বা শব্দ চয়নটা করেছেন, সেই শব্দ চয়নটা আরেকটু ভিন্নভাবে হলে এটা কি একজন সিনিয়র নেতার পক্ষে আশা করেন আপনি? না, আমি না অবশ্যই আশা করি। আমি বললাম তো যে তার শব্দ চয়নটা অন্যরকম হলে বিষয়টা আরো সুন্দর হতো। তবে সেই জন্য অবশ্যই এই যে আবারও বলছি, বিএনপি সবসময় একটি পরিচ্ছন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি দুদুকে এবং আপনার একজন কি ছিল বরকতুল্লাহ বুলু সাহেবকে কিন্তু ওয়ার্নিং দিয়েছে। যদি বিএনপি এটা না করতো, ইয়েস ইউ ক্যান ব্লেম বিএনপি। আচ্ছা, আরেকটা কথা, বিএনপি তার পরিচ্ছন্নতা দেখিয়েছে, বিএনপি তার ব্যবস্থা নিয়েছে। কলার একটা কথা বলছেন যে যখন জনপ্রিয় নেত্রী এবং বিএনপি, আমি এখনো বিশ্বাস করি বেগম খালেদা জিয়া কালকে ডাকলে সবাই এক হয়ে যাবে, এবং ওনার সেই গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, নট অনলি ফর বিএনপি, ফর বাংলাদেশের মানুষ। সেই খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন আপনারা কি করেছিলেন? আচ্ছা দর্শক, আমি ধন্যবাদ আপনি এই প্রশ্নটা তুলেছেন, কিন্তু আপনি এর সাথে সাথে আপনি বলছেন যে খালেদা জিয়াকে তো বন্দি করে রেখেছিল। আমি আসছি আপনার ওই প্রশ্নের উত্তরে। এর সাথে যদি আপনি এইটাও বলতেন, এই খালেদা জিয়াকে নিয়েও যে অবনক্সাস স্লোগানগুলা এই মুক্ত বাংলাদেশে যারা দিয়েছিল, আপত্তিকর স্লোগানগুলা কেন দিল, এটা কি সভ্যতা ভব্যতার পরিচয় মিলে, এই প্রশ্ন যদি আপনি তুলতেন, ওই যে আপনার জামাত বা এনসিপির পক্ষ থেকে, শিবিরের বা এনসিপির পক্ষ এই স্লোগানে শুধুমাত্র তারেক রহমান ছিলেন, খালেদা জিয়া ছিলেন, ওই জিয়াউর রহমান ছিলেন। আসতেছে ভালো মানুষদেরকে কেন নিয়ে আসতেছেন এখানে? আসছে না, বাট এটা অশ্লীল ছিল, ভাষাটা অশ্লীল ছিল। আপনি কি এটা স্বীকার করেন কিনা? যাও, আমি এটা অশ্লীল হওয়া উচিত হয়নি। আমি আপনার কাছে আসছি, এটা জেনজির ভাষা হওয়া উচিত হয়নি। আমি তারেক রহমানের যে স্পিচগুলো এখন দিচ্ছি, যে স্পিচটা দিচ্ছে, এটা শোনার পরে আমার মনে হয়, আপনি তো গণ অধিকার পরিষদ করেন, আমার টাইম হলে আমি জাস্ট একটা, আপনি যে কথাটা বলছেন যে বেগম খালেদা জিয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত তারেক রহমানের কোনো স্পিচে এমন কোনো ওয়ার্ড পাই না যেটা দেশের জন্য ধ্বংসাত্মক, রাষ্ট্রের বা দেশের গণতন্ত্রের। ফারুক ভাই, আপনি আমাকে জানেন, এখন তারেক রহমান সাহেবের কথাই যেহেতু আসছে, তারেক রহমান সাহেব আপনি দেখেছেন যে ধারাবাহিকভাবে তার যে নেতৃত্ব দেওয়া যে কন্টিনিউশন বা সিকুয়েশন এবং অত্যন্ত বিচক্ষণতার সহিত তিনি কিন্তু তার জাতির উদ্দেশ্যে বক্তব্য বলেন, দলের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলেন, কন্ট্রোলিং এবং অত্যন্ত পরিমার্জিত ভাষায়, এবং সেই কথাটা আবারও বলতে হচ্ছে যেভাবে বেগম খালেদা জিয়ার স্ট্রং পার্সোনালিটি বিএনপিকে এই অবস্থায় নিয়ে গেছে, ঠিক তারেক রহমান সাহেবেরও আমি বলবো তার পার্সোনালিটি, তার আবার কথা বলার যে বিচক্ষণতাই বিএনপিকে এইভাবে রাখতে পেরেছে। এই বিএনপিকে ধ্বংস করার জন্য 17 বছর চেষ্টা হয়েছে ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারেন নাই। কিন্তু তারপরে আসি, আপনার আরেকটা প্রশ্ন বলছেন যে নির্বাচন এবং বিচার, এটা আমার এইভাবে বলেছেন, দর্শকও বলেছেন যে আপনি বিচার না হওয়া পর্যন্ত আপনি নির্বাচন চান না। তার মানে হচ্ছে, শুনেন, মনোবিজ্ঞানের ভাষায় একটা কথা আছে, একটা মানুষ যখন খুব উত্তেজিত হয় তখন তার মনের মধ্যে কি আছে সেটা যে লালন করে সেটা সে বলে দেয়। এই যে তারেক রহমানকে যে ওরা বা খালেদা জিয়াকে যে ওরা মুখে বলে, কিন্তু অন্তরে লালন করে তোমাদের সাথে থাকছি, কিছুদিন খেয়েছি, তোমরা আমাদেরকে সুবিধা দিয়েছো, এই কারণেই আমরা কি করছি, একটু সময় দেখাচ্ছি, কিন্তু সুযোগ পেলে তোমাদেরকেও আমরা পিটাবো, এই কারণে তারা আমি শেষ করি, প্লিজ 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 আমি শেষ করি, আমি শেষ করি, আমি প্লিজ শেষ করুন, এখন এই জামাতে ইসলাম বলছে কিসের নির্বাচন। অবশ্য জামাতে ইসলাম আমাকে যদি বলেন, এরশাদ সাহেব মারা যাবার পরে এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আনপ্রেডিক্টেবল ম্যান হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। তার ধারাবাহিক যে বক্তব্য আমার কাছে ইয়েগুলো আছে, পোস্টারগুলো
আছে কিন্তু তিনি সকালে একটা বলেন, লন্ডনে এসে কিন্তু উনি একটা কথা বলেছে, বিমানবন্দরে একটা বলেছে, পরের তিনি আরেকটা বলেছে, এরপরে বলেছে নির্বাচন হবে জুনে, এরপরে বলছে ফেব্রুয়ারিতে, এরপরে বলছে এপ্রিলে, এখন বলে কিসের নির্বাচন। ঘন্টায় ঘন্টায় ডিসিশন উনি পাল্টায়, রং বদলায় ওনারা। যাই হোক, আমি সে অনেক কথা বলতে হবে। এখন প্রশ্নটা ছিল যে না, আমি শেষ করতে দেন, আমি নোট করেন আপনি নোট করেন না, নোট করেন প্লিজ। যখন প্রশ্নটা হচ্ছে, যখন আপনি বলবেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত অপরাধীর বিচার বাংলাদেশের বিচার ব্যবস্থায় 10 বছরের আগে হবে না, আমি মনে করি এগুলো হবে। তার মানে কি আপনি 10 বছর বসে থাকবেন নির্বাচন না করে? এবং আপনি কেন বলছেন এই সরকারকেই বিচার করতে হবে? বিচার কেন নির্বাচিত সরকার আসার পরে করতে পারবে না? নির্বাচিত সরকার কি এর আগে কোনো বিচার করেনি? উনি বলছেন বুকের পাটা নেই। এগুলা হচ্ছে অরাজনৈতিক ভাষা, এটি জামাতি ভাষা, এটি বিএনপির ভাষা না। আমি ওইটার কোনো উত্তরই দিতে যাচ্ছি না। বুকের পাটা আছে না কি আছে সেটা তো আমরা দেখছি। আমি ভাই, যে দেশে মানুষ বেচাকিনি হয়, রাজনীতিবিদ বেচাকিনি হচ্ছে। উনি শেষ করুন, যে জিনিস আপনি প্রমাণ দিতে পারবেন এগুলো বলার আরেকটা মিনিট আপনার জন্য, আমি শেষ করে দিই। এখন এই যে নির্বাচন আপনি বলছেন বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত, আমি বলি না, উনি বলছেন। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে অবশ্যই আপনি বিচার এত তাড়াতাড়ি শেষ করতে পারবেন না। আপনি বিচার এবং সংস্কার হচ্ছে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ইউ ক্যান স্টার্ট, you can do whatever you can. What you cannot, you can put it to your election manifesto. And the elected government, we don't know yet who will be in power. Either BNP or Jamaat or Jatiya Party, or if Awami League can come, right? That is different story. But যেই ক্ষমতায় আসবে সেই সরকার এটা পরিচালনা করবে। এখন আপনি নির্বাচন চাচ্ছেন না, আমাকে শেষ করতে দিন, একটা মিনিট দেন প্লিজ। নির্বাচন চাচ্ছে না, এটি জামাতের রাজনীতির সাথে, তাদের রাজনীতির মূল লক্ষ্যটাই হচ্ছে হিপোক্রেসি। 71 সালে তারা হিপোক্রেসি করেছে। দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরেও তারা কিন্তু পাকিস্তানের পক্ষে থেকে, কিন্তু আপনারা তাদের জোটে নিয়েছেন। সেটা রাজনীতির কারণে হয়েছে হয়তোবা, কিন্তু 86 সালেও আপনি দেখেন এই দলটাকে মানে রাজপথে বিশ্বাসঘাতকতা করে তারা শেখ হাসিনার আঁচল ধরে 8 কোটি টাকার বিনিময়ে তারা কিন্তু এরশাদ সাহেবের অধীনে নির্বাচনে গিয়েছে। আপনি কিভাবে জানেন? শুনেন এখন একটা দলের প্রতি আমাকে শেষ করতে দেন, আমাদের বন্ধু প্রতিম সমাজের কাছ থেকে এটা আশা করতে পারি। আমাকে শেষ করতে দেন। এটা ঢাবিতে কোথায় জামাত সুন্দর কথা বলে, বন্ধু বলে 2024 সালে এসে যখন আমরা একটা পরিসীমা আছে, আমাকে শেষ করতে দেন। আচ্ছা, উনি শেষ করুন। আমি আপনার কাছে 2024 সালে এসে 2024 সালের মূল যে মোটোটা ছিল, অবশ্যই ফ্যাসিবাদের অবসান হয়ে একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা আসবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা এন্টার করব। এখন গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার আগেই আমরা দেখছি যে নির্বাচন হলেই ওই যে চুরের মন পুলিশ, আমরা জানি যে ভালো রেজাল্ট করতে পারবো না, ক্ষমতায় যেতে পারবো না, তাই আমরা কি করব, নির্বাচন করতে দেব। ধন্যবাদ। চোরের মন পুলিশ। হোয়াট ডু ইউ থিঙ্ক? উনি যে কথাটা বলছেন, লাস্ট কথাটা, যে চোরের মন পুলিশ যদি নির্বাচন হয় তারা ক্ষমতায় আসবে না, অন্য দল আসবে, এই জন্যই জামাত নির্বাচন হোল্ড করে দিচ্ছে। কি বলেন? এবং আরেকটা কথা উনি ক্লিয়ারলি বলছেন, এটা আপনাকেও প্রশ্ন রেখে গেলাম। এরশাদ সাহেব যখন সকালের কথা বিকেলের কথা, সকালের কথা বিকেলের কথা বলতো, অর্থাৎ হিরো ক্যান গ্রাফাইটের মতো রং বদলায়, এবং উনি বলছেন ডক্টর শফিক সাহেবও রং বদলায়। যে ট্রু? 3টা প্রশ্ন আমাকে করেছেন, তার আগে করে একটা প্রশ্ন রেখেছেন তারেক রহমানের বক্তব্য। আমি সত্য কথা বলবো ভাই, তারেক রহমানের বিগত কয়েকদিনের বক্তব্য বা তারও আগের বক্তব্য, এটা ম্যাচুরিটি ছিল, সুন্দর মার্জিত ভাষা, দেশপ্রেম, দেশ গঠন, এবং তার নেতাকর্মীদেরকে বারবার উনি কন্ট্রোল করেছেন না, এটা ভিন্ন কথা। উনি বারবার বলছেন যে আগামীতে ক্ষমতায় যাওয়াটা সহজ হবে না। দ্যাটস মিন উনার প্রেডিকশনটা সঠিক, এবং আসলেই সঠিক হবে না, কারণ এটা একটা ওয়ার্নিং পেয়েছে। এই যে সুহাগ হত্যা দিয়ে একটা ওয়ার্নিং পেয়েছে। অবশ্য বিএনপি একটা প্রেশারে চলে গিয়েছে, এই মুহূর্তে বিএনপি কমপ্লিট সাংগঠনিকভাবে প্রেশারে আছে, এবং তাদের মহাসচিবের চেয়ে তাদের সালাউদ্দিন সাহেব, দুদু সাহেব, ওরা কিন্তু আরও বেশি গরম। কিন্তু তার আগে কিন্তু ওরা গুম হয়ে গিয়েছে বা হোয়াট এভার, ভারতে চলে গিয়েছে। কেন গিয়েছে, 9 বছর ছিল, এটা ভিন্ন আলোচনা। কিন্তু তারেক রহমান সাহেব আবার গত কয়েকদিন আগে তাদের একজন কর্মীকে রকেটে হত্যা করেছে, কুমিল্লা সম্ভবত, না কুমিল্লা মুরাদনগর, রকেটে হত্যা করেছে, তাকে বহিষ্কৃত বিএনপি। সে উনি আবার স্বীকার করেছেন যে উনার কর্মী না, এটাও বলা উচিত হবে না। উনাকে এখনো হিসাব করে কথা বলতে হবে, যে যাকে বহিষ্কার করা হয়েছে তাকে যদি কেউ হত্যাও করে এটা ফৌজদা, অবশ্যই এটাও আমরা চাই না, কিন্তু উনি আবার স্বীকার করবেন এটা আমার কর্মী, চলে গেছে, বহিষ্কার করেছেন, সেটা ভিন্ন কথা। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে
উনি যেটা বললেন চোরের মন পুলিশ পুলিশ না উনি যেটা বলছেন যে ডক্টর শফিকুর রহমান আনপ্রেডিক্টেবল, এটা সত্য ভাই। জামাতে ইসলামের প্রতি মানুষের একটা সিম্পিতি সবসময় কাজ করে, যেহেতু ইসলাম শব্দ আছে, জামাতে ইসলামের একটা ত্যাগ, বিশাল ত্যাগ ছিল, তাদের 5-7 জন মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, যেগুলো আসলে প্রুভেন না বা প্রুভ হলেও ওটা প্রকাশ্য না, এত কিছুর উপরে। এবং তাদের দেলোয়ার হোসেন সাঈদীর মামলার দিন প্রায় 80 জন লোক হত্যা করা হয়েছে। আমার ইনফরমেশন আমি দিচ্ছি, আপনি কেন বাড়াইতেছেন? 80 জন লোক হত্যা করা হয়েছে। এরকমভাবে একটা ধারাবাহিক তারা একটু মানে ব্লাড ফাইট করে আসছে। তারা আসার পরে ডক্টর শফিকুর রহমানের মতো একজন আমার এলাকার বড় ভাই, তারপরেও বলতে হচ্ছে মার্জিত একজন মানুষ, আমরা প্রশংসা করি ওনাকে, কিন্তু উনি প্রথমে এই 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর ভূমিকা চলে গেলেন, আওয়ামী লীগকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিলেন, ক্ষমা করে দিলেন, এবং ভারত ইন্ডিয়া লন্ডনে এসে বললেন যে ভারতের পক্ষে কথা বললেন যে আমরা তাদের প্রতিবেশী হিসেবে তাদেরকে হোয়াট এভার বললেন, এবং তাদেরকে ফেসিস্ট বলবো না, তারা আমাদের বন্ধু। জামাতে ইসলামের কাছ থেকে মানুষ চায় বোল্ড স্টেটমেন্ট, যেটা জামাতে ইসলামের ক্যারেক্টার। যেমন আমার ক্যারেক্টার ভাই, আপনি যতদিন ধরে দেখতেছেন যে আমি বোল্ড কথা বলি, এগ্রেসিভভাবে একসময় বলি। এখন আপনি যদি আমার কাছ থেকে চান যে আমি হক ভাইয়ের মতো ঘুরে পেছে মিনমিনে কথা বলি, তাহলে আমি মিথ্যা কথা বলতেছি, অথবা আমি ভেতরে কিছু কথা রাখার চেষ্টা করতেছি। তো জামাতে ইসলামের কাছ থেকে মানুষ, না আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, জামাতে ইসলামের কাছ থেকে মানুষ বোল্ড চায়। জামাতে ইসলাম স্ট্রেট ফরওয়ার্ড হবে না, আমরা মহিলা সংস্কার, মহিলা থেকে পর্দা নিয়ে দাও এরকম বলতাম না। তাহলে আপনি তালিবান স্টাইলে বলতে হবে যে আমাদের কাছে ক্ষমতায় দেন, আমরা দেশ ঠিক করে দিয়ে দেবো, যেগুলো অপচয় হচ্ছে এগুলো সরাই দেবো, ভালো জিনিসটা ভালো জায়গায় নিয়ে আসবো। এবং আরেকটা হচ্ছে নির্বাচনে আসলে চুরের মনে পুলিশ না, এখানে চুর পুলিশ খেলা হচ্ছে না, এখানে জনগণের রায়ের উপর ডিপেন্ড করে। জামাতে ইসলাম ধরে নিলাম, জামাতে ইসলাম এবং ওরা বিএনপি, ওরা 5 বারের দুর্নীতির যৌথভাবে চ্যাম্পিয়ন, আবার তারা যৌথভাবে ইলেকশন করবে, আর বাকি জনগণ, বাংলাদেশের জনগণ এক পক্ষে তারা যৌথভাবে ইলেকশন করবে। কিন্তু তাদের এই যে স্টেটমেন্টগুলা সিনিয়র নেতাদের কাছ থেকে, এই স্টেটমেন্টগুলোর কারণে কিন্তু দেশের জনগণও প্রেশারে আছে, নির্বাচনও লেট হবে কিনা সন্দেহ আছে। ডক্টর ইউনূস সাহেব তারপরে উনি যেভাবে থ্রেট দিয়েছেন গত কয়েকদিন আগে, যেভাবে বলছেন নাহিদকে ডেকে নিয়ে যে তুমি এভাবে যদি চলে, তাহলে এটা একটা, যদিও সমালোচনা করতে পারি আমরা, বা আমি নিজেও সমালোচক যে উনি বলতে পারেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন বিষয়, যে উনি আসলে প্রেশার থেকে কথাটা বলছেন, যে আমাকে নিয়ে এসে তোমরা অপমান করতেছো, এটাও তো হতে পারে, কিন্তু ওনার হয়তো বলার জায়গাটা সঠিক ছিল না। কিন্তু এই জামাতে ইসলাম যদি বেশি গেম এই চুর পুলিশ খেলে বা বিএনপি চুর পুলিশ খেলে, কিন্তু দেশের জনগণ আসলে ক্ষতির মুখে যাবে। দ্বিতীয় হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ যে পরিস্থিতি আছে, একটা নির্বাচনী গভর্নমেন্ট আসুক, যেও আসুক, হয় গণ অধিকার নির্বাচন চায় না, গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চায়। জামাত ইসলামের ভাই যেভাবে বলছে যে নির্বাচন চাই না, কি নির্বাচন, তাই এটা রাজনৈতিক নেতার কথা না। আমি একজন রাজনৈতিক নেতা, নির্বাচন চাই না এটা বলা হয়নি, নির্বাচন আমরা চাই। আমি পরেও আমি জামাতে ইসলাম এবং বিএনপির যে সবচেয়ে বেশি এই আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের নেতা হচ্ছে আমরা ভাই। আমরা 18 সাল থেকে আমাদের জন্মই, বুঝেন তো, কোটা সংস্কার থেকে এক দফা আন্দোলনে আমরা গেছি, এবং আমরা এগুলো সব কলাকৌশলী ছিলাম, আপনি তো জানেনই ইয়ে। কিন্তু ভিন্ন বিষয় হচ্ছে, যদি আপনি রাজনৈতিক কর্মী হিসেবে আপনি যদি বলেন যে আপনি নির্বাচন চাই না, বা রাজনৈতিক নেতা হিসেবে বলে যদি আপনি নির্বাচন চাই না, তার মানে আপনি প্রথমেই গুলি করেছেন গণতন্ত্রকে, ডেমোক্রেসিকে। আপনি গণতন্ত্র চাইবেন, ভোটও চাইবেন, ইলেকশনও চাইবেন, তবে এটা মোরাল এবং সুন্দর এবং পিন পয়েন্টে এসে জাতি একটা জায়গায় এসে সুষ্ঠু নির্বাচন দিতে পারে, জনগণ ভোট দিতে পারে, জনগণের সরকার নির্বাচিত করতে পারে। কিন্তু যদি আবার উচ্চ জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে যে টাকার বিনিময়ে জনগণ ভোট দেয়, তাহলে প্রথমত হচ্ছে আমার দেশের জনগণকে আপনারা লুবি বলতেছেন ওয়ার্ল্ডের কাছে, এটা গ্রিডি করতেছেন। আমার দেশের জনগণকে আপনি ছোটো করে, যে দল যে জাতির জনগণকে, নিজের পাবলিককে যদি ছোটো করে, সে কোনোদিন নেতাও হতে পারে না, দেশের কল্যাণে কাজ করতে পারে। জামাত ইসলামের যে এই যে স্টেটমেন্ট, শুধু জামাত না, শুধু বিএনপিও না, বিএনপি এবং জামাত এখন প্রকাশ্যভাবে, এবং এনসিপি এবং ধরেন গণঅধিকার রাজনৈতিক দলদের ক্যারেক্টার একটা হয়ে গিয়েছে যে টাকার বিনিময়ে ভোট নিতে হবে। এখন ভাই, আমি একজন গরিব মানুষ, আমি চিন্তা করতেছি আমি নির্বাচন করবো, আগামীতে ইলেকশন করবো, এমপি হবো, বা দেশের কল্যাণে কাজ করবো। ইংল্যান্ডে যদি ধরেন, হাইপোথেটিক্যালি, আমি ইংল্যান্ডের রাজনীতির সাথে যুক্ত আছি, হাইপোথেটিক্যালি যদি আমি যে সময়টা বাংলাদেশে ব্যয় করি, এখানে যদি আমি 20 বছর ব্যয় করি, আমি মিনিস্টারও হতে পারি, চান্স উইদাউট এনি ডাউট হতে পারে। এটা আমি লাইভ বলছি, আপনারা জানেন। কিন্তু বাংলাদেশে আমি ইউনিয়ন চেয়ারম্যান হতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ হচ্ছে কি, যেভাবে টাকার লেনদেন হয়, আমি রাজনৈতিক দলগুলা এইভাবে টাকার বিনিময়ে যখন ইলেকশন হয়, ভোট হয়, এটা যদি চিন্তা করে, তো দুর্নীতিও বন্ধ হবে না, নির্বাচন সুষ্ঠু হবে না, কিছু হবে না। প্রশ্ন করে আমি কলার কাছে যাবো, তারপর আপনার কাছে আসবো। আমি একটা প্রশ্নটা হচ্ছে যে
বিভিন্নর আমরা জানি সবাই বিএনপির সাথে মিটিং করেছিল এবং বিএনপি পঞ্চগড়ায় গ্রিন সিগন্যালও দিয়েছিল যে তোমরা প্রচারণা করো এবং বিএনপি নেতাদেরকে বলছে হেল্প করো তাকে। এখন নাকি জামাতের সাথে আবার জোট করার চেষ্টা করতেছে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, এটা একটা কথা আছে। এরশাদ তো right ছিলেন। দ্বিতীয় হচ্ছে শুনেন, প্রথমত হচ্ছে Is it true? আন্দোলন শুনেন, আন্দোলনের যে এন্টি আওয়ামী লীগ ছিল, এন্টি আওয়ামী লীগের মধ্যে বিএনপি এবং গণ অধিকার পরিষদ জামাত যার যে দলগুলো ছিল তার মধ্যে থেকে একটা দেখেন আন্দোলন এমন একটা জায়গা। শুনুন ভাই, আপনি আমি একসাথে আন্দোলন নিয়ে কথা বলেছি, আপনার আমার একটা সিম্পেথি আছে, তো সিম্পেথির জায়গা থেকে দেখেন আমরা একটা টিম ছিলাম, টিম ওয়ার্ক করে শেখ হাসিনার বিরুদ্ধে করেছি। এখন আমরা যদি তারা কি ঘুরতেছে নাকি তাহলে কি শুনেন না, এখন বিএনপির সাথে যদি গণ অধিকার পরিষদ জোটের জন্য আলোচনা করে তাহলে কি আপনি মনে করতেছেন বিএনপি সন্ত্রাসী সংগঠন তো নয়, সেটা একটা রাজনৈতিক দল, করতেই পারে। জামাতের সাথে যদি আলোচনা করে, এনসিপির সাথে আলোচনা করে, চরমুনের সাথে আলোচনা করে, সব রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক বিন্যাস, তাদের সাথে ক্ষমতার ভাগাভাগি হোক বা নির্বাচনের ভাগাভাগি হোক কিংবা কিভাবে নির্বাচন করে পলিসি মেক, এটা হচ্ছে রাজনৈতিক গণতন্ত্রের অন্যতম সুন্দর। ধন্যবাদ। এই বিষয়ে কথা বলবো। ধন্যবাদ ধন্যবাদ। যাচ্ছি কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনার শো দেখে ভেরি ইন্টারেস্টিং। জি। বিএনপির জামান ভাই অনেক কিছু বললেন, আমি ক্লিয়ার ভাবে শুনতেছি। জামান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, ওই যে সিলেট একটা চার দোকানের ছেলে মারা গেল, কিন্তু একটা বিএনপির কোন লোক সাথে সাথে আসতে আমি দেখলাম না টেলিভিশনে। বিএনপি জামান ভাই তো বলছে ওরা পাওয়ারে চলেই গেছে, কিন্তু ওদের হালুয়া রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ ওরা পাওয়ারে আসতে পারবে না ভাই। এখন ইলেকশন হবে না। ইলেকশনও হবে না? কেন ইলেকশন হবে না আপনি কেন মনে করেন? এত সব লুটপাট আর বেসিক্যালি বিএনপির লোকেরাই করতেছে। মানে বিএনপির লোকেরা মানে কেন, মানে নির্বাচন দিলে তো গণতন্ত্র ফেরত আসবে, সংসদ হবে, এমপি হবে, মন্ত্রী হবে, দে ক্যান কন্ট্রোল ইট। আচ্ছা ফারুক ভাই, আপনি ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। ওকে যাই গণতন্ত্র আইব নি কোনো পার্টি আইলে? আচ্ছা, গণতন্ত্র আসবে কিনা আমি চারজনের কাছে কোয়েশ্চেন রেখে গেলাম। আপনার কথা, কারণ এটা এমপি হইতে হইলে আপনার কয়েক কোটি টাকা দেওয়া লাগে। Therefore you have to take this money from চাঁদাবাজি। আচ্ছা ধন্যবাদ। এই বিষয়ে আমি চারজনের কাছে রেখে গেলাম, আপনাকে ধন্যবাদ। এটা যদি হয়ে থাকে এটা মর্মাহত। এটা তাহলে কেন যে এতদিন আন্দোলন করছি, দরকার ছিল না। যাই হোক, যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কল আমি শুনতে পাচ্ছি না, আমি আসবো আপনাদের কাছে আবার। আমি যাচ্ছি জামাত ইসলামের কাছে, প্লিজ লাইনে থাকুন আপনারা। জামাত নাকি রং বদলায়, লুকস লাইক এরশাদের মতন। সকালে এক কথা, মানে জামাত না, সরি, ডাক্তার শফিকুল রহমান সাহেব, শফিকুল ইসলাম সাহেব তো, এবং বলছেন যে এরশাদের মতো। এবং আরেকটা কথা, জামাত নির্বাচন চায় না বিকজ চোরের মন পুলিশ। আসলে আমাদের বিজ্ঞ আলোচকগণ এক একজন এক একভাবে বলতে পারেন, আমাদের মুখ আছে, তাদের কথাগুলো বলার আগে বিবেক দিয়ে চিন্তা করে বলা উচিত বলে আমি মনে করি। শফিক সাহেব কি মন্তব্য করে নাই? শফিক সাহেবের বক্তব্যটা যেটা, বাংলাদেশের সিচুয়েশনটা অ্যাকচুয়ালি স্টেবল না, আপনারা জানেন, ভালো করেই বুঝতেছেন যে বাংলাদেশের যে অবস্থাটা যাচ্ছে। হ্যাঁ, উনি লন্ডনে আসে তিনবার মন্তব্য করছে যে বাংলাদেশের যে অবস্থাটা যাচ্ছে, বাংলাদেশের অবস্থাটা খুব দ্রুত, সকালে একরকম, পরের দিন আরেক রকম, তারপরের দিন আরেক রকম হচ্ছে। এখন অবস্থাটা হলো বাংলাদেশে 2000-এর বাংলাদেশে 2000-এর মতো লোক মারা গিয়েছে, এটা তো সত্য। এটার বিচার হওয়া যে উচিত, এটাকে আপনি সমর্থন করেন কিনা? ওনারা কিন্তু বলছে খুব দ্রুত। আপনি ওদিকে চলে যাচ্ছেন, আমি আসতেছি, ডাইরেক্ট জায়গা দেখেন। না, স্টেপেন, আমার প্রশ্ন, বিচারটা যে হওয়া উচিত এটা তো আপনি মনে করেন? না, আমি এখনো ওইদিকে যাই নাই তো। আমি প্রশ্ন করছি, ডাক্তার সাহেব যে একবার এক এক মন্তব্য করেন, এটা কেন? আপনি কথা স্কিপ করে যাবেন, এরপরে যাবো আমি জানা নির্বাচন। ডক্টর শফিকুর রহমান, ডাক্তার সাহেব যে বিষয়টা বলেছেন জামাতের আমির, উনি যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, আমরা পুঙ্খানুপুঙ্খ এগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা তাদের, তো ওনারা দুজনে কি মিথ্যে বলছেন? নো, এখানে বিভিন্ন মিডিয়া যদি কোনো মিডিয়া বলে না, ওনার ভয়েস
আমি বলি একটা অংশ যে আপনি পাবলিশ করলেন না, আমি নিজে আমি একটা প্রোগ্রামে নিজে ডাক্তার দেখছি সাহেব বলেছেন, উনি বলছেন ইন্ডিয়া আমাদের বন্ধু বলছেন ডাক্তার সাহেব ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, এটা তো সত্য। এক ফেসিস্ট বলা যাবে না এটা বলছেন নাকি? ফ্যাসিস্ট বারবার বলতে উনি কেন তো আমি ভাই আপনি চুরি করছেন আমি আপনার চোর বলবো না কি বলবো বন্ধু? উনি কথাটা ক্ষমা করে দিয়েছেন। উনি কথাটা এভাবে বলেছেন, উনি বলেছেন যে ফ্যাসিস্ট শব্দটা বারবার বলতে আমার কাছে কেন বলবো না? কেন বলবো না? কারণ গালির মতো হয়ে তাহলে বলে আমি বলে দিই ফেসিস্ট বলার পরে বলি ইমাম সাহেব এটা বলবো? একটা গালির মতো বক্তব্য, তো যে গালি কথা, এটা গালি। আমি ভাই আমাকে যারা আমাকে ফ্যাসিস্ট অবশ্যই, তাহলে আপনি ফেসিস্ট বলবেন না? অবশ্যই কেন কষ্ট লাগবে এটা? কিন্তু একই বক্তব্য একই ওটা মন জ্বলে কেন কষ্ট লাগবে? ওনার কি মন জ্বলে? উনি এটাকে বলতে চাচ্ছেন যে একটা গালি আমি উনি আবার উদ্র করছেন কথা এটা জানেন কিনা আপনি? একটা গালির, এটা গালির মতো বক্তব্য উনি কথাটা উদ্র করছেন না ভাই ভাই আপনি আমি আপনাকে একটা কথা বলি আপনি আপনি মার্ডার করছেন ডাক্তার সাহেব বলুক বা না বলুক আমি বলবো ফেসিস্ট তার মানে ডাক্তার সাহেব রং বলছে এটা ডাক্তার সাহেব বলছে উনি এই গালির রং করছে তার মানে ডাক্তার রং করছে এটা রং করছে না আপনি মার্ডার করছেন আমি আপনাকে মার্ডারার বলবো না কেন বলবো থাক না ভাই আপনি মার্ডার করে ফেলেছেন থাক আপনি এখন ফেরেশতা হয়ে গেছেন দুই একবার বলবেন সবসময় বলবেন উনি বলছে যে আমরা এটা বলি তবে এটা বারবার বলতে হবে সেকেন্ড কথা উনি ক্ষমা করছেন কিভাবে ক্ষমা করলেন ক্ষমা বলছে ক্ষমাটা বলছে এরকম যে উনি এখন আবার বিচার যাচ্ছেন কেন পট পরিবর্তনের পরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যেহেতু তাদেরকে বিচারের মুখোমুখি করতে চাচ্ছি তো বিচার করার দরকার নাই তো এখন বিচার আমি একটু ক্ষমা করার পরে বিচার কিসের আবার কথাটা ছিল এরকম যে উনি বলেছেন আমি একটু এড করি আমি দলের প্রধান হিসেবে ওনাদেরকে আমার পক্ষ থেকে ক্ষমা করলাম কিন্তু যারা ক্ষতিগ্রস্ত ওনাদের পক্ষ থেকে যে বিচারের মুখোমুখি হওয়ার জন্য যত ধরনের সহযোগিতা লাগে আমরা করব। আপনারা কি প্রশ্ন করছিলেন যে শেখ মুজিবুর রহমান সাহেব 1971 পরে সাধারণ ক্ষমা করছিল না তখন তো আপনারা প্রশ্ন তাহলে আপনারা তখন প্রশ্ন করছেন যদি সাধারণ ক্ষমা করে থাকে শেখ মুজিবুর রহমান সাহেব কেন শেখ হাসিনা আবার বিচারের আওতায় আনলো আমাদেরকে? শেখ হাসিনা যে বিচারের আওতায় না আমার প্রশ্ন যদি আপনি বলছেন ডাক্তার সাহেব হচ্ছে দলের আমির হি ইজ দ্য মেইন আমি আনসার করতে পারবো ক্ষমা করে থাকে তাহলে কেন এখন আবার তাজুল সাহেব বিচারের কথা বলে আপনারা বিচারের কথা বলেন বিচার চাল নির্বাচন হবে কেন তো বলা হয়েছে ক্ষতিগ্রস্ত পক্ষ বিচার চাইলে সকল ধরনের সহযোগিতা তারপরে জামাত বিচার চায় না অবশ্যই চায় জামাতের আমির বলে বিচার চায় না জামাতের আমির বলেছে ক্ষতিগ্রস্ত পক্ষ বিচার জামাতের আমির বলছে ক্ষমা করে দিয়েছে জামাতের আমির বলছে ক্ষমা করে তাহলে কেমন জামাতের আমির বলেছেন আপনারা আমি একটা কথা বলবো আমি একটা কথা বলি শুনেন পুলিশ যখন অপরাধীদের গ্রেপ্তার করে ডিটেকটিভ ব্রাঞ্চের লোকজন যখন গ্রেপ্তার করে অপরাধীরা কিন্তু দেখবেন নিজে বাঁচার জন্য এক এক সময় এক এক কথা বলে এবং ওই ডিটেকটিভ ব্রাঞ্চের বা লোকজনকে মানে দান্দায় ফেলার জন্য এক এক সময় কারণ তার উদ্দেশ্য তো ঠিক না কারণ সে জানে সে অপরাধী এন্ড অফ দ্য ডে সে জানে সে অপরাধ করেছে বিদায় সময় ক্ষেপণ করতে চায় এই ক্ষেত্রে নির্বাচন পিছাতে চায় এবং সে নিজে বাঁচতে চায় আমি শেষ করি এখন বারবার দেখেন আপনি বিচার ক্ষমা করার পরে বিচার কিসের আবার ক্ষমা করার পর আবার বিচার কিসের আবার বিচার কি আমি একটু এড করি প্লিজ আমার কথা শুনেন এটা আপনারা রং ওয়েতে ইন্টারপ্রিট করতেছেন যারা বিচার চেয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিচার চেয়েছে আমরা এই বিচার না হওয়া পর্যন্ত আপনি আপনারা বলতে পারেন না মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে আপনারা ক্ষমা করে দিয়েছে জামাত ক্ষমা করে দিয়েছে জামাতের আমির বলেছে তো জামাতের আমির শান্ত করার জন্য কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিচার চাওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে তারা বিচার চেয়েছে এখন আমরা চাই তার মানে চোরকে বলো চুরি করে ঘুরতে হবে সবাই টাকা নাকি হ্যাঁ তার মানে আপনি বলেছেন তাদেরকে বিচার চাওয়ার জন্য জামাত বলেছে চোর বলেছে চোরকে চুরি কর আর গৃহস্থকে বলছে তুই সজাগ থাক আমরা বলেছি এটাই জামাত সহযোগিতা আমরা করব এটা আমি একটু বলছি আমার একটু বলতে আচ্ছা আমি একটু ব্যারিস্টার সাহেব আমার একটু সংস্কার হতো নির্বাচন হতো না কেউ তো বলছে না যে বিচার হবে না সংস্কার হবে না সবকিছু হতে হবে আমরা বলছি কিন্তু না কিন্তু কেন আপনি বলতেছেন এই সরকারকেই সব করতে হবে না আন্তর্জাতিক অপরাধ আদালত আপনি আপনাকে একটা প্রশ্নের উত্তর দেন আমাকে আচ্ছা আমি আপনাদের দুইজনকে ট্রোল করি শামিম ভাই আমি টাইম দিচ্ছি আমি ব্যারিস্টার সাহেবের সময় যাচ্ছে 10 সেকেন্ড আচ্ছা বল যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা গঠন হয়েছে সেখানে স্পষ্টত আইনের ব্যাখ্যা আছে সেখানে স্পষ্টত করা হয়েছে কতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে কতদিন ওরে ভাই আপনি তো বিচারে আপনি ক্ষমা করে দিয়েছেন নো আমি ব্যক্তি
ব্যক্তিগতভাবে ব্যক্তি না, বলেছি, জামাতের আমির। পরিস্থিতি শান্ত করার জামাতের জন্য। আমির। আমি আবার এটাও বলেছি উনি ব্যক্তি না, উনি জামাতের আমি আমির। বলছি, আমি আবার জামাতের উনি তো আমির উনি তো বলছি। বলছে উনি আবার এটাও বলেছি উনার- যারা change হয়েছে। ক্ষতিগ্রস্ত আছে আপনারা বিচার চান আমরা সকল ধরনের সহযোগিতা করব উনি ওইটাও বলছে ওইটা বলছে চেঞ্জ হয়েছে আমি একটু নিরপেক্ষ বলি আমার একটু একটা প্রশ্ন এক কথা নিয়ে তোমার বলা তো মানে নাই আমার প্রশ্নটা হচ্ছে কেন বিচার এই সরকারকেই করতে হবে? আচ্ছা এই বিষয়ে আমরা কেন আটকে রাখবো? ওকে ওকে জি বলেন। নির্বাচন প্লিজ 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 উনি বলুন। শোনো এত বেশি কথা বলার দরকার নাই উনি ডাক্তার সাহেব একজন রাজনীতিবিদ যে মুহূর্তে ওই কথাটা উনি বলছেন ওটা রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিচ্ছে বিচক্ষণতা ছিল এই তুমি তো তোমার আমি বলি না আমি আপনাদের পক্ষে গেছে, ওনাদের পক্ষে গেছে। তোমার পক্ষেই যাচ্ছে হয়তো আপনাদের পক্ষে যাচ্ছে। না এটা বিচক্ষণতার কারণ ওই সময় মানুষজন যেভাবে আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত ছিল অনেক বেশি মানুষ মারা যেতে পারতো বাড়িঘর জ্বলতে পারতো হত্যাকাণ্ড হইতে পারতো তখন এই একটা লোক যে বললেন আমি ক্ষমা করে দিছি এর মাধ্যমে এমনও তো 5 to 10% হত্যাকাণ্ড কম হয়েছে কথা বলতে পারে না এখন আর বিচার চাবি কেন? না না এখানে ওইভাবে ইন্টারপ্রিট করবেন না ওইটা হচ্ছে রাজনীতিবিদ পরিচয় দিছে রাজনীতি ওই সময় তার ওটা যদি বলতো ওই সময় যদি ওটা বলতো না ক্ষমা করা যাবে না তাহলে আরো বেশি করতে হবে এই যে রাজনীতিবিদ আপনাকে এটা এজ এ রাজনীতিবিদ তার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে এবং সেটার বিচার কার্য হবে যখন কোর্ট বসবে পুলিশ বসবে তার ক্রাইম অনুযায়ী নির্দিষ্ট লোক বিচার করা আওয়ামী লীগের আওয়ামী লীগের কয়টা লোককে এই পর্যন্ত বিচারের কার্যে তোলা হয়েছে কত লক্ষ লোক আওয়ামী লীগ করে কত কোটি লোক আচ্ছা ওকে 1 মিনিট কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আসলে শুনছি লাইভ দেখছি সবার কথা আমি শুনছি আমি কিছু কথা বলতে চাই। জি বলুন আপু। 2024-এর জুলাই মাসটা আমাদের কারোর জন্য স্বস্তির ছিল না। আমরা প্রবাস থেকে কিন্তু সবাই মানে খুবই কষ্টে ছিলাম সবাই একাত্মতা প্রকাশ করে কিন্তু সবাই এক হয়ে আমরা আন্দোলন করেছিলাম। আমরা এখন আমার প্রশ্ন হচ্ছে তখন কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জামাত বলেন মানে যে যে দলের প্রতিনিধি বলেন বা জাতীয় পার্টি ছাড়া হ্যাঁ হ্যাঁ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সবাই বাংলাদেশকে সাপোর্ট করেছে সেভ করার জন্য হ্যাঁ ফ্যাসিস্টকে কিভাবে এখান থেকে বের করা যায় সেই চিন্তা করেছে। কিন্তু এখন কেন রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে মানে বিশেষ করে আমার কাছে এটা মনে হচ্ছে যে নিজেরা কামড়াকামড়ি করতেছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে দলগুলা নিজেদেরকে নিজেরা আগে সংস্কার দরকার এবং সবাই একসাথে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায় যদি এর আগে নির্বাচন দেওয়া হয় বা নির্বাচনের কথা বলে আসলে আমার কাছে মনে হয় যে মানে কোনো পয়েন্ট নাই। থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ভেরি গুড। সেটাই আর 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 আমি একটু হচ্ছে বিএনপির প্রতিনিধিকে একটু একটা কথা বলতে চাই। গত 15 বছর যাবত বাংলাদেশের আমি বাংলাদেশ থেকে এসেছি তো কয়েক বছর আগেই বাংলাদেশের সব মানুষ হয়তোবা ফ্যাসিস্ট সরকারের কারণে কথা বলতে পারে নাই কারণ যে কথা বলেছে সেই বিপদে পড়েছে তারা সবাই বিএনপিকে পছন্দ করত। কিন্তু এখন যেখানে ফ্যাসিস্ট সরকার নাই তাহলে কেন বিএনপির কর্মকাণ্ডের জন্য তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং জনগণের যে তাদের প্রতি সমর্থন ছিল সেটা কেন হারাচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ আপু থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ অবশ্যই আপনার কথা দুটো আমার ফার্স্ট কথাটা যে ঐক্যের বাংলাদেশ প্রয়োজন এবং ঐক্যের বাংলাদেশ ভেরি ইম্পর্টেন্ট যে এবং আমি আরেকটা বিএনপি এমন কি কাজ করছে এখন যে কথাটা আপনার প্রশ্ন যে এমন কি কর্মকাণ্ড যেখানে জনপ্রিয়তা হারাচ্ছে জামান সাহেবের জন্য রেখে গেলাম প্রশ্নটা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই জি ভাই আমি বলতেছি যে আগে আমি প্রশ্ন করলাম যে বিএনপির বাইরে গেছে যে ওনার কতজন মানুষ মারা গেছে বিএনপি সমর্থনকারী এই আন্দোলনের সময় উনি তো বললেন না। এই যে সোহাগের মাল্য পাত্র দিতে দিন পর ছাতাবাজি সব তো বিএনপির বাচ্চা করতেছে। আচ্ছা আমি একটু বলি
এভরিওয়্যার বিএনপির মানুষের চাঁদাবাজি করতেছে। আজকে আমি দেখি ইউটিউবে একজন বিএনপির নেতারে পাবলিকে বান্ধিছে চাঁদাবাজির লাগে, কারেন্টের খুঁটির সাথে বান্ধিছে বিএনপির নেতারে তার সাথে একজন। এই ধরনের মানুষ তারা কি করে? ওই যখন বলে দিয়ে কিনা আপনি যে কথাটা বলছেন যে বিএনপির নেতাকে আমি যে খুঁটিতে পাচ্ছি না আমি দেখছি, কিন্তু ওই লোক যে বিএনপির আমরা এখনো কোথাও এমন কোনো কমেন্টস পাইনি। আমি জানি না কোত্থেকে আপনি পাইছেন যে লোকটা বিএনপি, এটা আমি এখনো পাইনি। আমি এটা নিয়ে আমার ক্ষেত্রে তো 10 জনে পাঠাইছে যে চাঁদাবাজি করতে যাওয়ার পরে জনগণ দুজনকেই ফিলার ইলেকট্রিক খাম্বার সাথে বেঁধে ফেলেছে, বাট তারা যে বিএনপির আমি কোনো ক্লু পাই নাই। আপনি যদি থাকে প্লিজ আমাকে আফটার প্রোগ্রাম কল করেন এবং আমার এটা দরকার, যদি হয় তাহলে ক্লিয়ারলি যদি বিএনপি বলবো। অবশ্যই আরেকজন যে কতজন হত্যা করে হয়েছিল, নিহত হয়েছিল 5 আগস্টের আগে, আপনাদের এটা আপনি প্রশ্ন করবেন। যাচ্ছি পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছি না আপনি, আপনাকে। হ্যালো, পরবর্তী কলার। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনার কাছে যে প্রশ্নটা, সরি আমি এখন তো টাইম আপনার, জি বলেন, আপনি যে কথাটাই বলছিলেন। কোন কথাটা বলতে যেটি বলছিলেন যে একজন বিজ্ঞ পলিটিশিয়ান, অবশ্যই আমি এরশাদ সাহেবকে অবশ্যই বাংলাদেশের পল্লীতে গ্রামে অনেক ডেভেলপ করছে এরশাদ সাহেব, কিন্তু তারপরেও আমরা এক্সাম্পল টানি থাকি যে তুমি কি এরশাদ নাকি, সকালে এক কথা বলো বিকেলে এক কথা বলো, সকালে এক রূপ না বিকেলে আরেক রূপ। শেষ করি আমি একটু। সেই মুহূর্তে ডাক্তার শফিক সাহেব অনারেবল পার্সন, দেয়ার ইজ নো ডাউট রেসপেক্টেবল পার্সন, কিন্তু উনি যদি বলে থাকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে আবার উনি ওনার কথা অনুযায়ী যে আবার বিচার চাইতে পারে না। না না না, এটা দুই জিনিস। বিচার চাওয়াটা হচ্ছে যারা ক্রাইম করছে তাদের বিচার চাইবেন, হ্যাঁ, কিন্তু জনগণ যখন ক্ষমা করছে আপনাকে বলতে দেন না। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে জনগণ তো ফুলে ফেপে উঠতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, হ্যাঁ, না না বলার দরকার ছিল। ওই কথাটা যদি একটু সাহায্য হয়, ভাই তুমি একটু মাঝে মাঝে একটু কথা কম বলার চেষ্টা করো, ওকে, ট্রাই টু কন্ট্রোল ইওর মাউথ। সবসময় এই লুক দিতে হয় না, না না, এটা খুব অফেন্সিভ তো। না না, শোনো, তোমাদের দলটা এই এতটুকু, বুঝছো, বেশি কথা বললো না, বেশি ফটোফটো করলে এইটুকু থাকবে না কয়েকদিন পরে, পিঠে চাপ তুলে যাবে একবার। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আসছে গেছে, জাতীয় পার্টি আছে, এবং সময় সুযোগে তোমাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে না, রাজনীতির বুথ ছাড়াই ফেলবো তোমাদের একেবারে। ওই বেশি লাফাইও না, শুনো, সময় এখন আসে নাই। এই কয়েকদিন যতদিন ইলেকশন হয় না খাইবার খাইলা, বুঝছো, পুঁটি মাছের মতো ফালাই ফেলো, বেশি কথা বলো তোমরা, হ্যাঁ, নিজের ওয়েটটি বুঝো না। পাল্লাতে তুললে এখন তোমাদের তুলার মতোই হয় নাই। জাতীয় পার্টির যে তোরগুলো অঙ্গ সংগঠন আছে সেগুলোতে যত লোক আছে তারও অর্ধেকও নাই তোমাদের। জাতীয় পার্টিকে তোমরা এরকম দেখবে, ইলেকশন আসলে দেখবা তোমাদের তো আস্তে আস্তে, ইয়েস আমরা স্বৈরাচার হতে পারি, কিন্তু বাংলাদেশে এর চেয়ে বড় বড় স্বৈরাচার চলে গেছে। জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশে এখনো আছে। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে বরাবর রাস্তায় দাঁড়িয়ে রাজপথে একেবারে বঙ্গবন্ধু। জাতীয় পার্টি রাজনীতি করবে, আন্দোলন করবে, ক্ষমতায় যাবে, ক্ষমতায় বসাবে, হ্যাঁ। এটা এখন গর্বের বিষয় যে জাতীয় পার্টি স্বৈরাচার ছিল, কারণ সুশাসন দিছিল স্বৈরাচারের মেথড। তোমরা তো এখন আমরা গোনার মতো উজু নাই, তোমরা খানারা কথা বলে কেন? কথা বলতে দাও, বেশি এই যে তোমরা এই যে ফুটুফুটু করো না, এটা সবার চোখে ভালো লাগে না। আমি একটা কথা বলতেছি, তুমি এরকম ট্যাপ দাও, তোমার কথা আপনি বলেন, প্লিজ যাও না বুটের মাঠে, পিঠ হয়ে দিয়ে এই কালো শুট পরে গেছে, এটা সিরিয়াল লামাই ফেলবো। গ্যাসও বুটে খাড়া হয়েছে কোন সময়? ওই নুরু গেছিল না তোমার নেতা, তারে কি নামতে দিছিল? ওইটা তো দেখলাম, ওই যে বিএনপির কে কারে কারে দোষ দিয়ে জানি, সে যাইতে পারে না। ও তাইলে এটা ফাইট করো, এটা ফাইট করতে না পারলে রাজনীতি থেকে সরে যাও, ঠিক আছে? রাজনীতি করার দরকার নেই, এত ভয় পাও। আচ্ছা ওকে, এক মিনিট, এইসব থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে এইসব মানে মাঝপথ থেকে সবাই এত বেশি রাজনীতিবিদ হয়ে গেছে। ইলেকশন কি জন্য দরকার জানেন? এইসব পটপটানি মুখ বন্ধ করার জন্য ইলেকশন দরকার। কারণ একটা গণতান্ত্রিক নির্বাচিত একটা সরকার আসবে, শেষে যেগুলোর দরকার নাই এগুলারে সবগুলারে সাইড করে দেবে। তারেক রহমান এমপি হওয়ার দরকার নাই, হ্যাঁ, সে তার দলের লিডার, এটাই মানে নেন। মাওলানা ভাসানী একজন লিডার, ওইটাই মেনে নেন, গুরু। হ্যাঁ,
ধরলাম নুরুল হক নূর। ওকে, আমি নুরুল হক অনেক সামনে সময় আছে, তারে এক সময় সে কতটুকু জীবনে করলো সেটা এক সময় দেশের মানুষ মূল্যায়ন করবে যদি সে করে। এটা নিয়ে এত লাফালাফি করার দূরে আছে। এখানে কি মাস মিটিং করতে আসছে? সাথে কথা বলে আসি। নুরু এভরিবডি নোজ হোয়াট হি ইজ। আমি প্লিজ আপনারা যদি তাহলে আমি কলাকে যাব না। কলা আসসালামু আলাইকুম। কি বলতেছিলাম এই কথা গেলে এবার আমি কলাকে আবার নেব না, জাস্ট একটা রিকোয়েস্ট করি, আমরা টু দ্য পয়েন্টে বলি। এই যে মাঝখান থেকে কথা বললে তো এটা পয়েন্টটা কি ছিল? এই যে পয়েন্টটা ছিল যে একজন নেতা যদি ক্ষমা করে দেয় আবার বিচার চাইতে পারে না। উনি জামাতের লিডার ক্ষমা করার মতো এখতিয়ার যতগুলো ক্রিমিনাল আছে যাদের বিচার হবে তাদেরকে ক্ষমা করার উনি এখতিয়ার নাই। উনি ইন জেনারেল অ্যামনেস্টি বলতে পারেন। ওই সময়কার প্রেক্ষাপটে একজন বিজ্ঞ রাজনীতিবিদের পরিচয় দিচ্ছেন, ওনার জ্ঞানের পরিচয় দিচ্ছেন যে এই মুহূর্তে যদি একটা কিছু দায়িত্বশীল কথা না বলি, দেশ এমনি উশৃঙ্খল, মানে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, কাটি ফেলতেছে। নোয়াখালীতে ওই যে একটা নায়ককে মেরে ফেললো লোকজন, হ্যাঁ, এবং দেশের বিভিন্ন তো এরকম খুন খারাপি হচ্ছিল। তো ওই সময় একজন দায়িত্বশীল রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন উনি। পরবর্তীতে বিচার যাদের হওয়ার, যারা ক্রিমিনাল তাদের তো বিচার এখন হচ্ছে, হ্যাঁ, ওইটার সাথে এটা কিভাবে মিলাবেন? হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়ে কথা বলবো। আমি যেমন আমি আসছি তারাই কলার সাথে কথা বলেছি। কলার আসসালামু আলাইকুম। টিভি সাউন্ড কমান প্লিজ, টিভি সাউন্ড একটু কমান। কলার টিভি সাউন্ড একটু কমান প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার মন্তব্য কি? না, টিভি তো মিউট করা ভাই। জি বলেন, আপনার মন্তব্য কি? ভাই এই যেরকম মাইক দইর আরম্ভ হয়েছে, মানুষের তো বাদে আপনার তো টিভি দেখা বাদ দিলে না। না ভাই, আমি রিকোয়েস্ট করতেছি মাইন্ড না করার জন্য, বুঝছেন, এটা বাংলাদেশের রাজনীতি। জি বলেন। কিন্তু জাতীয় পার্টির অবদান যদি তোলার মতো হয়, কিন্তু এশার সাহেবের অবদান আছে, বহু অবদান আছে। বেচারায় মসজিদর যে অবদান আছে, অনেকগুলা অবদান আছে, বেচারা অবদান হইয়া শেষ করতে পারে। জি। আর অন্য যতটা পার্টি আছে, কোন পার্টি দেশ থেকে বাড়াইয়া গেছে না, বাদ দিয়ে একমাত্র আওয়ামী লীগের নেতৃত্ব। খালেদা জিয়ার উপরে বহুত অত্যাচার হয়েছে, বিচারে কিন্তু দেশও পাচ্ছে, বিচারে কিন্তু দেশ ছাড়িয়ে গেছে। তো যত ইনো আইন আইলে জারজারির যে পার্টির লাগি যে জান দিবা লাগি ইনো মারামারি করে না, যেন কিছু শান্তি শৃঙ্খলার মাঝে আলাপ সালাপ করে। জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আমরা একটু আলোচনা করি, শুনি এবং বলি। যাই হোক, আমি কলা যারা লাইনে বসে আছেন আজকে আর কল নেব না প্লিজ, আজকে শেষ। আমি এখন একটু ব্রিদিং নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে যে বাংলাদেশ কোন পথে যাচ্ছে এবং এই পথ থেকে ভালো পথে আসার জন্য কি করণীয় উচিত, আমরা এখন এটা নিয়ে আলাপ করব। আর কিছু না, আর কোনো কথা নেই। এবং কে কী করছে, কোন দল কী করছে, এটা পরে আরেকদিন আলাপ করব। আমি প্রথমেই সুমন সাহেব প্লিজ, আপনার জন্য 2 মিনিট। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং কী করণীয়? বাংলাদেশ প্রথমত হচ্ছে বিগত 16-17 বছর বা 20 বছরের যন্ত্রণা ছিল বাংলাদেশ, সেই যন্ত্রণা থেকে বাংলাদেশ এখন মুক্ত আছে। এটা রিয়েলিটি, এটা সত্য। আগে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে বিরোধিতা করাটাও ছিল আমাদের জন্য ভয়ঙ্কর। এখন তো মিছিল দিচ্ছে রাজপথে, সেটাও ভালো। আজকে আমি হয়তো জাতীয় পার্টির বাইকে বিভিন্নভাবে স্লেজ করার চেষ্টা করতেছি বা তর্কে যাচ্ছি, হয়তো 24-এর আগে আমি আমার বলার কি আমার তো হিম্মত ছিল না, হয়তো আমি ফেসবুকে বলতে পারতাম বা রাস্তায় পেয়ে দৌড় দিতে হতো। কিন্তু এখন তো আমি পাশে বসায় বলতে পারতেছি এটা বাংলাদেশের পরিবর্তন হয়েছে। এবং রাজনৈতিক দলগুলা যেভাবে তাদের ঐক্যমত নিয়ে, মতামত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, এটা গণতন্ত্রের একটা অংশ। আমরা সবাই একটি জায়গায় আসব। এবং যে সরকার বসে আছে সেই সরকারের অনেক দুর্বলতাও আছে, কিন্তু আবার সফলতা হচ্ছে যে ভারতের মতো একটা ডাইরেক্ট এনিমি আমাদের পাশে বসার থাকা সত্ত্বেও আমাদের যে মানুষটি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে কুলে বসাইয়া তারপরে আমাদের এটাকে আসেনি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আবার কিছুটা হলেও ফিরে আসছে, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া। এই দিকে আমরা কিন্তু ভালো আছি, কিন্তু ভালো নই, কারণ আইনশৃঙ্খলা বাস্তবতা হচ্ছে এই সবগুলো লোককে তো আর পরিবর্তনও করা যাচ্ছে না একদিকে, অন্যদিকে এগুলো তো ওই জাতীয় পার্টির লোক, আওয়ামী লীগের লোক,
এই ফেসিসদের মানে মানুষ অভ্যাসের দাস বা অভ্যাস মানুষের দাস যেটাই বলেন না কেন, আমরা দেখে আসছি যে যেমন বিএনপি এখন সোহাগ হত্যা করেছে, কারণ এটা দেখে আসছে যে কোনো প্রমাণ আছে না, যুবদলের লোকদের আছে, এটা অলরেডি তর্ক হয়ে গিয়েছে। ধরে নিলাম যে এই যে চাঁদাবাজি করতেছে এগুলো মনে করা হচ্ছে বিগত 17 বছরে আমরা শিখে ফেলেছি যে পাওয়ারে আসা বা পাওয়ারে যাওয়ার আগে আমাকে একটু শক্তিশালী হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, মানে একটু অ্যাটাকিং মুডে থাকতে হবে। একটু যদি পেট মুডে থাকে তাহলে সে আর কিছু করতে পারবে না। এই জন্য মানে এই চাঁদাবাজি করে তাদের মাসুলটা শক্ত করার চেষ্টা করতেছে। এটা থেকে বাইরে হয়ে আসার জন্য বর্তমানে যারা ক্ষমতায় আছে, বর্তমানে তো এটাই বলছি, বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরকে আরও গভীরভাবে আলোচনা করতে হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন ওনার কোনো স্টেটমেন্ট আমরা পাচ্ছি না। এটা কিন্তু না পাওয়াটা কিন্তু এক ধরনের মানে এটা কিন্তু এক ধরনের সন্দেহাতীত। হয় উনি বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক দলগুলোকে বিপদে ফেলার চেষ্টা করছেন, ট্রাপ সৃষ্টি করতেছেন, না হয় উনি নিজে মজা নিতেছেন এটা এখান থেকে। এটা হবে না ভাই। করণীয় কি? উনার করণীয় হচ্ছে হয় উনি দায়িত্ব ছাড়ুক, না অন্য কেউ দায়িত্বে আসুক। আর আইন শৃঙ্খলার জায়গাগুলোকে আরও সুন্দরভাবে গোছালে এই সরকার যেভাবে আমরা অনেক জনগণ বলতেছে যে আরও কিছুদিন যাওয়া উচিত, আমার বিশ্বাস বা যদি আইন শৃঙ্খলাটা একটু ভালো করে ফেলে না, বিএনপি উনি বলছে হয়তো বুকের পাঠা নেই বিএনপির, এটা বলা উচিত হয়নি এই ধরনের শব্দ। সবগুলো দলের রাজনৈতিক একটা মোটিক আছে, মোরালিটি আছে, শক্তিমত্তা আছে। এবং বিএনপিকে বলা হয়নি, বলছে এক্সকিউজ মি, মানে সব দলের একটা শক্তি আছে, পলিসি আছে। কিন্তু যদি আইন শৃঙ্খলা বাহিনীটা একটু ভালো করে এবং যে বিভিন্ন বাণিজ্যিক জায়গাটা যদি একটু খুলে দেবে ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে বিএনপি জামাত সবাই মিলে এই সরকারকে এত সহজ না সরানো। ধন্যবাদ শামীম ভাই, আপনার জন্য 2.5 মিনিট। কোন পথে বাংলাদেশ যাচ্ছে এবং করণীয় কি? ধন্যবাদ প্রিয় ভাই। এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশ খুবই ইন্টারনাল পরিস্থিতি, খুবই নাজুক অবস্থা যাচ্ছে মনে হচ্ছে। এটার জন্য আমি বিএনপির হাইকমান্ড এবং সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ করবো করজোরে এবং বিএনপির জামাত এবং অপর দলের সবাইকে সর্বোচ্চ নেতৃবৃন্দকে করজোরে অনুরোধ করবো, তাদের কোনো নেতা কর্মী যদি অপরাধের সাথে সম্পৃক্ততা থেকে থাকে তাদেরকে অতি দ্রুত সাংগঠনিকভাবে তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করা। একদম সহজ সমাধান, একদিনে সব ঠান্ডা করে ফেলতে পারবে ইচ্ছে করবে। কারণ তাদের অধীনস্থ প্রতিটা কর্মীদেরকে তারা প্রত্যেকেই চিনে, প্রত্যেকের অধস্তন কর্মীদেরকে প্রত্যেকেই চেনা। তাদের উচিত এদেরকে দ্রুত ধরে আইনের হাতে সোপর্দ করে দেওয়া। মাত্র 24 ঘন্টা এটা যথেষ্ট। এটা শুধু আমি বিএনপিকে বলবো না, অপরাপর জামাত সহ অপরাপর যত দল আছে, যে কোনো পার্টির নেতা যদি কোনো কর্মী কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত বিন্দু মাত্র লেস মাত্র থেকে থাকে তাদেরকে আইনের হাতে সোপর্দ করে। ধন্যবাদ। দ্বিতীয়ত বলবো, বাংলাদেশ এখন যে অবস্থা আছে, অবস্থায় প্রতিবেশী রাষ্ট্র একটা সুযোগ নিতে পারে যে তারা এখন দুর্বল অবস্থা আছে, যে কোনো মুহূর্তে এখানে একটা বড়সড় দুর্ঘটনা ঘটাইতে পারে। সেই জন্য আমাদের যতগুলো বাহিনী আছে বাহিনীদেরকে শতভাগ সক্রিয় করে তোলা, তাদেরকে আরো বাহিনী না দল 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 আমাদের কোনো বাহিনী নাই। সরকারের যতগুলো রাষ্ট্রীয় বাহিনী আছে, রাষ্ট্রীয় বাহিনী বিমান বাহিনী থেকে শুরু করে প্রতিরক্ষা বাহিনী অপরাপর যতগুলো বাহিনী আছে সবগুলোকে শতভাগ অ্যাক্টিভ করা। পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এই ঘটনাগুলো ঘটছে আমি মনে করি, গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তার কারণে অপরাধগুলো ঘটছে আমি মনে করি, এগুলোকে সক্রিয় করা। ধন্যবাদ। তৃতীয়ত আমি বলবো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। মুখে বললে হবে না, এটা বাস্তবে করে দেখাতে হবে, বাস্তবে করে দেখাতে হবে সরকারকে। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ। সেম আপনার জন্য কোন পথে যাচ্ছে বাংলাদেশ এবং আসলে বাংলাদেশ কোনো দিকে যাচ্ছে না, লক্ষ্যহীন, গন্তব্যহীন, চলায় বলায় কোনো দিকে কোনো পরিবর্তন নাই। মাঝে মাঝে যখন এই বড় ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটে, দুর্ঘটনাগুলো ঘটে, এতে বোঝা যায় আরও খারাপের দিকে যাচ্ছে। এখন বলতে পারেন এগুলোর কারণ কি? কারণটা হচ্ছে যে আসলে সরকারটা তো কোনো দলীয় সরকার না, হ্যাঁ, এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু এক জায়গায় না, কয়েক জায়গায়। যার কারণেই দেখুন এক জায়গায় খুন হচ্ছে সেখানে বিএনপিকে দায়ী করা হচ্ছে, আরেক জায়গায় কোনো জামাতকে দায়ী করা হচ্ছে, অন্য জায়গায় অন্যভাবে হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে কারণ বিচারহীনতা এবং বিচারহীনতার আগের যে আইনি প্রক্রিয়া সেগুলো আসলে খুব সলিড ওয়েতে আগের সরকারের সময় যেভাবে কাজ করতেছিল ওইভাবে চেইন অফ কমান্ডটা নাই। ওই না না কিছু ওই স্বৈরাচারী ভাবটা বাদ দেন, কিন্তু সাধারণত যেসব
হ্যাঁ, তো ওই এখন মনে করেন যে এখন চেইন অফ কমান্ডে গিয়ে বোঝা যাচ্ছে এখানে প্রবলেম আছে, পুলিশ ঠিক মতো ফাংশনাল না করলে। হ্যাঁ, তাই এই জিনিসগুলো তো কমান্ডে আসছে, কারণ ওখানে তো বিভিন্ন দলের লোকজন বিভিন্নভাবে বসে আছে, এনসিপির লোক বসে আছে, জামাতের লোক বসে, বিএনপি সবাই ইনফ্লুয়েন্স করে। তাই যার কারণে মনে হচ্ছে যেন অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাবে, তাদের ভিতরে একটা ইয়ে আছে যে ইফ আই ডু দিস নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এখন করণীয় কি? করণীয় আসলে এই সরকার তখন কিছু করতে পারবে না। এটা 1 বছর 10-11 মাস তো হয়ে গেল, এটা যেহেতু পারে না, আগামী তো পারবে না, এটা আরো খারাপও হইতে পারে, কারণ সরকারের উপরে কনফিডেন্সটা নাই। এখন মনে করেন এখানে একটা জিনিস ঘটছে গত 11 মাসে, যেটা হচ্ছে সরকার অলমোস্ট বিএনপির সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন। হ্যাঁ, ওই শর্তে বিএনপি হয়তো সরকারকে সাহায্য করতো, সব ধরনের অনেস্ট ওয়েতে আগাইতো। এখন সেখানে একটু ধূম্রজাল দেখা দিচ্ছে যে ইলেকশনটা হবে কিনা। তো এটা যদি দেখা যায় যে ইলেকশনটা পিছানোর জন্য কিছু ধরনের সরকারের মেকানিজম, অন্যান্য যে ছোটো ছোটো নতুন রাজনৈতিক দল হয়েছে এগুলা ইলেকশনটাকে পিছানোর জন্য কাজ করতেছে, যেটা তাদের স্বার্থে, হ্যাঁ, জাতির বৃহত্তর স্বার্থে না, জাতির বৃহত্তর স্বার্থে ইলেকশনটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভালো। ধন্যবাদ। নির্বাচনই একমাত্র হাতিয়ার। নির্বাচন ছাড়া দেশে কোনো মানে উন্নতি যেটা বলে বা প্রবৃদ্ধি যেটা বলে, প্রগতি যেটা বলে, আসলে কিছু আসবে না। ধন্যবাদ জামাল ভাই, আপনার জন্য ধন্যবাদ। আমি প্রথমে দর্শকের প্রশ্ন আনসারটা দিয়ে দিই। দর্শক, আপনি বলছিলেন যে বিএনপির কতজন নিহত হয়েছে। বিএনপি প্রথমে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিলেন যে 422 জন, কিন্তু এটা একেবারে প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের সর্বমোট আরও অনেকে আহত ছিল, মৃত্যুবরণ করেছে। সংখ্যাটা হচ্ছে 784 সম্ভবত, আমি এক্স্যাক্টলি শুনে, কারণ এটা হচ্ছে প্লাস মাইনাস বেরি করতেছে, অনেকে কিন্তু মারা যাচ্ছে, এখনও আহত অনেকে মারা যাচ্ছে। যাই হোক দর্শক, আমি তারপরে আসি। একটা কথা বলছেন যে এখানে আসছে যে দল অপরাধ করবে তাকে দরে পুলিশে দিয়ে দেওয়া। দেখুন, আমি এটাতে স্ট্রংলি অপোজ করছি, কারণ হচ্ছে আপনি যখন কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে দরে পুলিশের কাছে দিতে যাবেন, মব সৃষ্টি হবে। যে দলেরই অপরাধী হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, গণ অধিকার পরিষদ হোক, আপনি পুলিশকে রিকোয়েস্ট করুন, পুলিশের কাজ পুলিশকে করতে দিন, আইন মেনে চলুন, আইনকে শ্রদ্ধা করুন। তৃতীয়ত এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের করণীয় কি, আমি এটা বলি শেষ করে দেবো। দেখুন, এই মুহূর্তে আমাদের এখানে বসে আলোচনা করা উচিত ছিল 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী একটি সমাজ আমরা পেয়েছি, আমার শিক্ষা ব্যবস্থা কীভাবে উন্নয়ন হবে, মানবাধিকার নিশ্চিত হবে কীভাবে, আমার শিক্ষকের কোয়ালিটি কীভাবে ডেভেলপ করা যাবে, আইনের শাসন, রুল অফ ল কীভাবে শুরু করবে। কিন্তু আমরা এটা না করে একটি নির্বাচনে যাওয়ার আগেই আমরা কিন্তু মারামারি শুরু হয়ে গেছে। এখন আমরা নির্বাচন চাই না। আমি বিনীতভাবে অনুরোধ করব দেশের সকল রাজনৈতিক দলকে গভীরভাবে চিন্তা করুন। একটি সমাজ, একটি রাষ্ট্র নির্বাচন ছাড়া চলতে পারে না। নির্বাচন ছাড়া এভাবে দীর্ঘদিন চললে খুন খারাপি আপনি কন্ট্রোল করতে পারবেন না, এবং ইতিমধ্যেই পুলিশকে অ্যাক্টিভ করা যাচ্ছে না। সরকার বারবার ব্যর্থ হচ্ছে, এমনকি মানুষের মধ্যে এই শঙ্কাও এসে গেছে যে এই প্রশাসন কি একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি না। তাহলে আপনার কি দরকার? আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে অ্যাক্টিভ করুন, মিলিটারিকে আরও বেশি মানে অ্যাক্টিভ করুন, করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের দিকে যান। নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতা আসলে হয় কি, তার জনগণের সাথে সম্পৃক্ততা থাকে বিধায় তারা গ্রাসরুট লেভেল থেকে প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে পারে এবং সেটাকে এলিমিনেট করার জন্য কমান্ডিং পাওয়ার থাকে তার, এবং সেটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে গ্রাসরুট লেভেল অত্যন্ত দৃঢ়তার সহিত। একটি অনির্বাচিত সরকারের পক্ষে সেটা সম্ভব নয়। কাজে নির্বাচনই হচ্ছে একমাত্র সলিউশন টু রিস্টোর দ্য ল অ্যান্ড অর্ডার ইন সোসাইটি অ্যান্ড টু এনশিওর এ পিসফুল এবং একটি বাসযোগ্য সমাজ দেওয়ার জন্য নির্বাচনই হচ্ছে একমাত্র। ধন্যবাদ চারজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক যারা লাইনে বসে আছেন। দুঃখিত যে আপনাদের সাথে আর কথা বলতে পারলাম না, এবং অবশ্যই প্রোগ্রাম শুরুর আগে খুবই মর্মাহত ছিলাম, এখনও মর্মাহত যে একটি মানুষকে এইভাবে হত্যা করে। আমি দেখেছিলাম নারায়ণগঞ্জের 7 মার্ডার, আমি প্রত্যেকটা কথাই বলি। আমি দেখেছিলাম সাগর রুনিকে, আমি দেখেছিলাম বিশ্বজিৎকে, তাহলে তাহলে কেন এখন আবার আমরা সোহাগকে দেখলাম? কেন আমরা এতগুলো লাশ জুলাই আন্দোলনে দিয়েছিলাম? এই সোহাগকে দেখার জন্য? ন, এই ব্যর্থতা বাংলাদেশের মানুষের, সরকার, বিএনপির, জামাতের এবং গণ অধিকার পরিষদ, এনসিপি, সবাইকে দায়িত্ব নিতে হবে কেন এদিকে হচ্ছে। এবং আই বিলিভ যে এমন একটি সলিউশন ব্যবস্থা করতে হবে, বাহির করতে হবে, যাতে করে বাংলাদেশ ভালো পথে যায়, উন্নয়নের পথে যায়, গণতন্ত্রের পথে যায়। আর গণতন্ত্রের একমাত্র ধারক বাহক হচ্ছে এটি নির্বাচন। কারণ নির্বাচিত সরকার পার্লামেন্টে আসবে, সে যে দলেরই হোক,
তারা আলোচনা করবে, পর্যালোচনা করবে, তর্ক বিতর্ক করবে এবং সমস্যা সমাধান করবে। এটাই আমার মনে হয় একমাত্র সমাধান। যাই হোক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।